অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি জানি, আসলে কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের শুরু করতে একটু লেট হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করব যে আপনারা যে যে শিডিউল নিয়ে আসছেন আপনারা পরের কাজগুলো যাতে করতে পারেন আমরা ওইভাবে সেট করে, এবং হালিম ভাই দক্ষভাবে সেটা পরিচালনা করবেন আশা করি। তো আমাদের প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ফোরাম কানাডার প্রেসিডেন্ট রোকেয়া আপার অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। রোকেয়া আপাকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। একে একে আমরা আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গেস্টদের তালিকা। আমরা গেস্টদেরকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রথমে এখানে যে নাম আছে এইভাবেই আমরা ডাকছি, মিস্টার নাজমুল খান, ভাইস প্রেসিডেন্ট স্পেস স্টেট, এবং উনি সিআইবিসি এক্স ডিরেক্টর ছিলেন। আমরা ডাকছি মোহাম্মদ খালিকুজ্জামান, যিনি সিআইবিসি এক্স ডিরেক্টর ছিলেন। আমি হয়তো সবাইকে ভালো করে ওইভাবে ডেজিগনেশনগুলো জানিও না, আমার বলায় ভুল হতে পারে, আপনারা কারেকশন করে নেবেন। এবং তারপরে মোশাররফ খান, উনি আছেন? আচ্ছা। ইকবাল রোশদ, আচ্ছা। তারপরে আছে ডক্টর শাফি ভুইয়া এবং ইমামউদ্দিন ভাই, জি। মাসুদ মল্লিক ভাই, আমি যতদূর জানি যে উনি ওনার ফ্লাইট ডিলে হচ্ছে, সো উনি আমাদের সঙ্গে জয়েন করবেন একটু পরেই। তো এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং আমাদের হালিম ভাই, যিনি ঢাকা ইউনিভার্সিটি ফোরামের এক্স প্রেসিডেন্ট, ওনাকে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য, মডারেট করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। খুবই দুঃখিত যে আজকে আমাদের অনুষ্ঠান আমরা চিন্তা করছিলাম যে ঠিক 11টায় আমরা শুরু করবো, কিন্তু তো 11টায় শুরু করা যায়নি। এখানে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে এই সেন্টারের সাথে। এখানে ওদের ল্যাপটপ দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু শেষ মুহূর্তে এসে বলছে যে ল্যাপটপ দিতে পারবে না। তো যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি এনআরবি টিমের সিইও এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। মিন্টু। তো যাই হোক, আমরা শুরু করি, কারণ টাইম বসে থাকবে না। ল্যাপটপ যদি রেডি থাকে তাহলে আমাদের যারা স্লাইড করবেন তারা ততক্ষণে হয়তো রেডি হয়ে যাবে, আর যদি স্লাইড না সম্ভব হয় তাহলে আমরা মুখেই যা কথা বলবো। তো মূলত আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকদিন যাবৎ এখানে যারা আছি এবং অনেকেই আমরা নতুন কানাডাতে আসছি, প্রতিনিধি আসছি, আবার অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে আসছে পড়াশোনা শেষ করে। তো আমার দেখা মতে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পেয়েছি অতীতে, সেগুলো হচ্ছে যে অনেকেই বুঝতে পারে না ঠিক পড়াশোনা শেষে কিংবা নতুন যখন আমরা কানাডাতে আসি, একটা দেশে আসি, বিভিন্ন আমরা বাংলাদেশে বা অন্য জায়গায় যারা ছিলাম তাদের নানান ধরনের আমাদের মোশাররফ ভাই চলে আসেন প্লিজ এখানে সরাসরি মঞ্চে। তো সেই জায়গা থেকে অনেকেই রং ট্র্যাকে চলে যায়, এবং অনেকেই দেখা যায় যে আমার দেখা মতে 6 মাসের মধ্যে সে একটা ভালো ক্যারিয়ারের মধ্যে ঢুকে গেছে। আবার অনেকেই দেখা যাচ্ছে 6 বছর পার হয়ে গেছে, সে কোনো একটা অড জবে ঢুকছে এবং সেইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমি আজকে এখানে অনেক অভিজ্ঞ লোকজন আছেন, আপনারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে শুনবো যে মূলত মানে এই যে পথ হারা যাতে কেউ না হয়। একটা দেশে, বাংলাদেশে অনেকেই অনেক ভালো ভালো চাকরি করেছেন, কিন্তু এখানে এসে ইভেন একবার আমাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সম্ভবত আমার সাথে যোগাযোগ করেছিল যে সে এখানে একটা জব কিভাবে সে এন্টার করতে পারে। তো আমি জানি না তার শেষ পর্যন্ত সে কোথায় ঢুকেছিল বা আদৌ ঢুকতে পেরেছিল নাকি চলে গেছেন।
এই যে সমস্যাগুলো এইগুলো প্লাস যারা নিউ গ্র্যাড তাদের ব্যাপারটা, আর যারা নতুন কানাডায় আসছে হয়তো তারা তাদের বাংলাদেশে অনেক অভিজ্ঞতা আছে বা অন্য জায়গায়, তারা কোনভাবে কাজ করলে বা কোথা থেকে শুরু করলে তারা পথ হারা হবে না, প্রতিটি সময়কে তারা কাজে লাগাতে পারবে, এই সমস্ত দিক থেকে আপনারা যদি কথা বলেন। আর এটা অবশ্যই জব ফেয়ার না, তবে এই গাইডেন্সটা আমাদের খুবই দরকার। এবং অনেকে দেখা যায় যে বস্তায় বস্তায় রেজুমে পাঠানো হচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, ইন্টারভিউ কল পাওয়া যাচ্ছে না, এইটা একটা বড় ফ্যাক্টর আমার দেখা মতে। আবার অনেকে দেখা যাচ্ছে যে একটা বা দুটো রেজুমে সেন্ড করার সাথে সাথে তার ইন্টারভিউ কলটা চলে আসছে। তো এই কি পয়েন্টগুলো যদি আপনারা একটু আলোচনা করেন তাহলে সুবিধা হবে। তবে প্রত্যেকেরই হাতে ম্যাক্সিমাম 8-10 মিনিট থাকার কথা। এখন যেহেতু আমরা লেট হয়ে গেছে, তো আপনারা সিদ্ধান্ত নেবেন যে একজনকে হয়তো সব ধরনের পয়েন্ট হিট করতে হবে, নট নেসেসারিলি। আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং পেশার ভিত্তিতে আপনারা কথা বলতে পারেন। সো আমি প্রথমেই ডেকে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি, যিনি হয়তো ওনার তারাও আছেন, আমি শুনেছি যে উনি চলে যাবেন, ওনাকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে। আমি ওনাকে অনুরোধ করব, জনাব নাজমুল খান, ভাইস প্রেসিডেন্ট স্টেট স্ট্রিট এবং এক্স ডিরেক্টর CIBC মেলন, আপনাকে কিছু বলার জন্য ধন্যবাদ। বসে বলতে পারেন, তাই বসেই বলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি little bit of my background before go there. Thank you organizers to invited me in this career. It's not a development session, but I think it's informational session. And বাংলাই বলি আসলে। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আমি খুব বেশি সময় নেব না। আমি যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে আমরা কানাডায় যারা আসি এবং নিউ ইমিগ্রেন্ট যারা আমরা এখানে আসছি, তারা অনেক সময় আমরা ডিরেল হয়ে যাই আমাদের নিজের পথ থেকে। তো সেখানে সেই সম্পর্কে একটু বলি। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আইটি, আমার স্পেশালাইজেশন আইটি, এবং I've been in IT industry for last 25 years, over 25 years, and focus and my specialty is in financial domain. তো আমি ওই দিক থেকেও কিছুটা বলবো যে আপনারা যদি যারা আইটি ব্যাকগ্রাউন্ডে আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, মিড ক্যারিয়ারে আছেন, তারা কি করতে পারেন, আর যারা নতুন নিউ গ্র্যাড হয়তো এখানে এসেছেন, পড়ালেখা শেষ করলেন মাত্র, তারাও আইটিতে আসতে চাচ্ছেন, তারা কি করতে পারেন, রাইট? সো এখন কথা হচ্ছে যে যারা মিড ক্যারিয়ারে আমরা আসি, আমাদের এক্সপেকটেশন ডিফারেন্ট থাকে। আমরা বিভিন্ন অর্গানাইজেশনে বাংলাদেশ থেকে কাজ করে এসেছি, বড় বড় পজিশনে ছিলাম, আমরা এখানে আসলাম, এখন কাজ খুঁজছি। দ্য প্রবলেম এখানে যেটা হয়, অ্যাজ এ হায়ারিং ম্যানেজার, আমি ওই ভিউ পয়েন্ট থেকে বলছি, আমি যেহেতু একজন আইটি হায়ারিং ম্যানেজারও, তো ওই ভিউ পয়েন্ট থেকে বলছি যে আমার পক্ষে ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাসেস করা আপনাকে, যে আপনার স্কিল সেটটা আর আমি যে জিনিসটা খুঁজছি সেটার আপনাদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে, রাইট? এই অ্যাসেসমেন্টটা করা আমার পক্ষে ভেরি ডিফিকাল্ট, রাইট? তো যখন আমি দেখি যে আমার কাছে 10টা রেজিউমে আসলো, 2টা রেজিউমে একজন ইমিগ্রেন্টের, আর ধরেন বাকি রেজিউমেগুলো এখানকার, দেন অবভিয়াসলি আমি ইমিগ্রেন্টের রেজিউমেও রিভিউ করব। বাকি রেজিউমেগুলো রিভিউ করার পর আমি দেখবো যে আমার যে চাহিদা অনুযায়ী ওই স্কিল সেটটা আছে কিনা পার্সেন্ট, রাইট? আমার তো নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে যে আমি একজন হায়ারিং ম্যানেজার, আমি একটা হায়ার করছি, কীভাবে মানুষটাকে আমি হায়ার করবো এবং আমার কী দরকার। সবচেয়ে কম সময়ের মধ্যে আমি চাই আমার প্রোডাক্টিভিটি। এখন ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করবো আমি কি একটা ইমিগ্রেন্ট যিনি নতুন আসছেন, যার ক্যানাডিয়ান কোনো এক্সপিরিয়েন্স নাই, প্রসেস ম্যাথোডোলজি এই সম্বন্ধে তার এক্সপিরিয়েন্স একটু কম, আর যে মানুষটা, আমি কিন্তু মিড ক্যারিয়ার যাদের তাদের কথা বলছি, আর যে মানুষটা অলরেডি এখানে আছেন, অলরেডি 4-5 বছর কাজ করে গেছেন, ক্যারিয়ারে মিড লেভেলে আছেন, তাদের কি, তার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি ইভ্যালুয়েট করবো, রাইট? তো সেই দিক থেকেই যখন আমি ইভ্যালুয়েট করি, দেন আমাদের যে ইমিগ্রেন্ট যারা আছেন তাদের রেজুমেটা পরে চলে আসে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা কি করবেন টু মেক শিওর দ্যাট আপনারা এমন কিছু করতে হবে আপনাদেরকে যার জন্য আপনার যে ক্যারিয়ার আপনাদের মিড লেভেল, এখন ওখান থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার স্কিলসেট যেটা আছে সেটা আমি কিভাবে ট্রান্সফর্ম করব, যেটা আমার ক্যানাডিয়ান কাজের জন্যে, কারণ ইউর অবজেক্টিভ ইজ টু গেট এ জব, ইউর অবজেক্টিভ দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড এ জব,
That's the main point, that I need a job, then how I'm going to get the job, right? How I'm going to compete with the people who are already in Canada, who has years of experience and who has this right skill set to get that job. তো আমি আরও 10টা মানুষের সাথে কম্পিট করছি। তো আমার প্রথম জিনিস আমার স্কিল সেটটা ঠিক রাখতে হবে। তো আপনারা যখনই জব ডেসক্রিপশনটা দেখবেন, খুব ভালো করে দেখবেন যে জব ডেসক্রিপশনে কী চাচ্ছে, এবং মেক শিওর যে আপনার রেজুমেতে ইউ ম্যাচ উইথ দ্য জব ডেসক্রিপশন। এখন বলতে পারেন আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমি তো ওই কাজ করিনি, তা আমি এখন কী করবো, রাইট? আপনি আপনার স্কিল সেটটাকে ট্রান্সফর্ম করতে হবে, রাইট? আপনি যে পজিশনের জন্যই অ্যাপ্লাই করবেন, টু মেক শিওর দ্যাট আপনি অ্যাপ্লাই করার আগে আপনি প্রথমে একটা রিসার্চ করেন যে টেকনিক্যাল জবে যেতে হলে কী কী দরকার। এম আই আ টেকনিক্যাল পারসন? আমার ব্যাকগ্রাউন্ড কি টেকনিক্যাল? যদি আমার ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল হয়ে থাকে, তাহলে ওই টেকনিক্যাল স্কিল সেটগুলোকে আমি কীভাবে ট্রান্সফর্ম করবো টু মেক শিওর দ্যাট আমার এমপ্লয়ার আমাকে সিলেক্ট করে একটা ইন্টারভিউর জন্য। আর আমি যদি নন টেকনিক্যাল হই, তাহলে আইটির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল সেট উইথ টেকনিক্যাল পিপল, অ্যান্ড টেকনিক্যাল নলেজ উইথ নন টেকনিক্যাল পিপল, রাইট? আমাদের কিন্তু দুই রকমের পজিশন আমরা পোস্ট দিই, রাইট? এখন ধরেন আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে পোস্ট দিচ্ছেন, আপনাকে ডেভেলপমেন্ট, আপনাকে প্রোগ্রামিং জানতে হবে না, আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথোডোলজিস, ডকুমেন্টেশনস, ওইসব জিনিসের প্রতি আপনাকে জানতে হবে। এখন বাংলাদেশ থেকে আপনি এগুলো করে এসছেন, আপনি জানেন যে কীভাবে কী করতে হয়, কিন্তু আপনি জানেন না প্রসেসটা ক্যানাডাতে কীভাবে অর্গানাইজেশনগুলো করে, রাইট? তো আপনি অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করে নিজের স্কিল সেটটাকে ট্রান্সফার করে নেবেন, রেজুমেটাকে ঠিক করে নেবেন, মেক শিওর দ্যাট রেজুমে রিফ্লেক্টস ইউর এক্সপিরিয়েন্স, যে আমি বাংলাদেশ থেকে এসেছি, রাইট, বাট ফ্রম বাংলাদেশ আই হ্যাভ দ্য সেম জব দ্যাট আই ডিড ইন বাংলাদেশ, যেটা আমি এখানে করতে পারবো, এবং আমাকে নিলে তোমার কোনো প্রোডাক্টিভিটি লস হবে না। সো প্রথম জিনিস হচ্ছে আপনার রেজুমে, আপনাকে সেলস পার্সন হিসেবে কাজ করতে হবে, রাইট? যে আমি আমার নিজেকে সেল করছি। প্রথম জিনিস হচ্ছে রেজুমে, টু সিলেক্ট দ্য রেজুমে বাই দি এমপ্লয়ার, সো দ্যাট আপনি একটা ইন্টারভিউ কল পান, রাইট? তো ওই ইন্টারভিউ কলে যাওয়ার আগ পর্যন্ত ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার স্কিল সেটগুলো ভালোভাবে রিফ্লেক্ট করছেন, টু মেক শিওর দ্যাট ম্যাচেস উইথ দ্য জব ডেসক্রিপশন, যে জব ডেসক্রিপশনটা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে আছে কিনা। সরি, আমার তো সময় একটু বেশি নিয়ে নিচ্ছি, কারণ যে টপিকে কথা হচ্ছে, টপিকটা আসলে to get a job in Canada is very difficult, but it's not impossible. You will get a job eventually. কিন্তু কথা হচ্ছে যে ওই সময়টা দিতে হবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কারণ একটা ক্যারিয়ারের জার্নিটা হচ্ছে, আমি যেভাবে দেখি, টু ফেজ। ওয়ান ফেজ ইজ টু হাউ টু গেট এ জব, অ্যানাদার ফেজ ইজ কেরিয়ার প্রোগ্রেশন। আমি চান্সটা পেয়ে গেলাম, লটারি পেলাম, এখন লটারির টাকাটা কীভাবে খরচ করবো, তো সেটাও একটা জিনিস যে আপনাকে বুঝতে হবে যে আপনি কীভাবে আপনার কেরিয়ারটা প্রোগ্রেস করবেন। তো এখন ওই জবটা পাওয়া হচ্ছে ডিফিকাল্ট, বাট নট ইম্পসিবল। আপনি কখনো মনে করবেন না যে আমি আর জব পাবো না, আমি 100টা রেজিউমে দিলাম, কেউ আমাকে কল করলো না, কেউ আমাকে ডাকছে না, আর আমি মনে হয় আর জব পাবো না। তো আমি সার্ভাইভের জন্য ঢুকে গেলাম টিম হর্টনে, এবং আমি টিম হর্টনে কমফোর্টেবল হয়ে গেলাম, আর টিম হর্টন থেকে বেরোচ্ছি না। তো টিম হর্টনে যখন আপনি কাজ করবেন, উইচ ইজ গুড, ইটস এ ওয়ার্ক, ইউ শুড ডু ইট, রাইট? আপনি বসে থাকবেন কেন, আপনি কাজ করবেন। এবং টিম হর্টনের যে এক্সপিরিয়েন্সটা, সেটাও কিন্তু আপনাকে যদি কল করা হয়, এবং কলে যখন আপনি বলবেন যে দিস ইজ হোয়াট হ্যাভ বিন ডুইং, বিকজ ওরা তো জিজ্ঞেস করবে ওয়াই দেয়ার ইজ এ গ্যাপ ইন ইউর ক্যারিয়ার, রাইট? যখন জিজ্ঞেস করবে তখন আপনি বলবেন যে আমি টিম হর্টনেই কাজ করছি। কী কাজ করছি? টিম হর্টনের কাজ কিন্তু খারাপ না, ম্যাকডোনাল্ডসের কাজ খারাপ না, দিস আর অল ওয়ার্ক। এবং আমরা অ্যাজ এ এমপ্লয়ার, অ্যাজ এ ম্যানেজার, আই সি হোয়াট ইউ আর ডুইং। আপনার ইন্টারাকশন হচ্ছে কিনা মানুষের সাথে, আপনি কমিউনিকেশন করতে পারছেন কিনা। আপনি যখন আমাকে বলছেন, আমি যখন ইন্টারভিউতে কথা বলছি, যে আপনি যখন এক্সপ্লেন করছেন যে আমি আপনাকে জিজ্ঞেস করবো টেল মি অ্যাবাউট ইউরসেলফ, প্রথম কথাটাই তো এটা জিজ্ঞেস করেন, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। এখন টেল মি অ্যাবাউট ইউরসেলফটা আপনি কী করে বলছেন, রাইট? আপনি কোত্থেকে শুরু করলেন, কীভাবে শেষ করলেন। আপনার সাথে আমার ইন্টারাকশন হবে অনলি 35 to 40 মিনিটস। এর মধ্যে আমি আপনাকে চুজ করব যে আমাকে নেক্সট লেভেলের ইন্টারভিউতে আপনাকে দিব কিনা, বা আমি যখন ফাইনাল ডিসিশনে যাচ্ছি তখন আমি চিন্তা করছি যে 40 মিনিটসের মধ্যে আপনাকে সেল করতে হবে আপনার সমস্ত স্কিলসে, যে আপনি কী জানেন, কী জানেন না, এবং কিভাবে আপনি আমাকে ভ্যালুয়েট করবেন আমার অর্গানাইজেশনে, রাইট? তো
তো মেক শিওর যে আপনি যখন অ্যাজ এ মিড লেভেল ক্যারিয়ারে আছেন আপনারা সবই জানেন, সবই করে আসছেন বাংলাদেশ থেকে, আপনি শুধু জানেন না যে এখানের প্রসেসটা কি। তো প্রসেসটা শিখেন, প্রসেসটা জানেন। এবং আরেকটা সবচেয়ে বড় স্কিল সেট আমাদের যেটা কম সেটা হচ্ছে কমিউনিকেশন। আমরা সবাই ইংলিশ জানি, আমরা সবাই গ্রামাটিক্যালি সব ইংলিশ সব কিছু বলতে পারি, কিন্তু উই আর নট স্ট্রিট স্মার্ট। আমরা চেয়ে বলতে পারি না। আমরা যখন ইন্টারভিউতে যাচ্ছি আমি তখন আমতা করছি, আমাকে একটা প্রশ্ন করার পরে আমি প্রশ্নটা হয়তো জানি কিন্তু আমি বলতে পারছি না যে, বা প্রশ্নটা আমি জানি না কিন্তু আমি জানি না প্রশ্নটাকে কীভাবে উত্তরটা দিই, কীভাবে আমি বলবো যে আমি আসলে জানি না। না জানার কথাটা তো আপনাকে বলতে হবে সুন্দর করে, যাতে লোকটা বোঝে যে আমি হয়তো জানি না কিন্তু আসলে আমাকে যদি একটুখানি শিখিয়ে দেওয়া হয় আমি জানবো, বিকজ আই হ্যাভ দ্যাট ব্যাকগ্রাউন্ড, রাইট? এটা আমি বলবো কীভাবে, তো এই বলাটাও খুব ইম্পর্টেন্ট। তো মিড লেভেল ক্যারিয়ারে যারা আমরা আছি, যারা নিউ মিগ্রেন্ট, তারা আপনাদের প্রফেশন চেঞ্জ করা দরকার নেই। আপনি যদি ব্যাংক থেকে এসে দেখেন ব্যাংকই আপনি কাজ পাবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে নিজের স্কিল সেটটাকে একটু ট্রান্সফার করতে হবে টু ম্যাচ উইথ ক্যানাডিয়ান জব ডেসক্রিপশন। সো আর যখন আপনি কাজ করছেন তখন জব ডেসক্রিপশন অনুযায়ী আপনি আপনার রেজিউমেটাকেও একটু চেঞ্জ করে নেবেন, কারণ নট নেসেসারিলি একটা রেজিউমে দিয়ে আপনি সব জায়গায় যদি অ্যাপ্লাই করেন আপনি পাবেন না, আপনি হয়তো বা কল পাচ্ছেন না। কিন্তু আপনি যদি you take a look at the job description, make sure that your job description matches with your resume skill set, তারপরে আপনি ওই রেজিউমেটাকে ওই অর্গানাইজেশনের জন্য দিবেন এবং একটু মনে রাখবেন কোথায় দিচ্ছেন, কারণ এরপরে যদি হঠাৎ কল চলে আসে আপনি যদি বলতে না পারেন দেন ইউ উইল বি ইন ট্রাবল, আপনাকে তারপর আর ডাকবে না। তো এই জিনিসটা করবেন। আর যারা আমাদের নিউ গ্র্যাড আছে তাদের প্রসেস ডিফারেন্ট। তারা যখন আমরা জব করছি ডেফিনেটলি এন্ট্রি লেভেল জব। এখন যে কোনো এমপ্লয়ি যখন পজিশনটা পোস্ট করে তখন তারা বলে আই নিড মিনিমাম 2 years of experience or 3 years of experience, এছাড়া হবে না। কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য কেস। ইউ অ্যাপ্লাই, ওই 2 years of experience দেখে থেমে যেন না, ডু দ্য অ্যাপ্লিকেশন। কারণ 2 years আমি এর জন্য লিখছি, কারণ আমি যখন একটা জব পোস্টিং করছি জবের 200-300 রেজিউমে চলে আসে। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি যে আমার এইচআরকে আমি বললাম যে তুমি এই ক্রাইটেরিয়ার উপরে তুমি দেখবা একজন নিউ গ্র্যাডকে আমি হায়ার করতে চাচ্ছি। তো নিউ গ্র্যাডের আসলে তেমন কোনো স্কিল সেটের কোনো দরকার নেই, কারণ আমি জানি যে ওকে আমি হায়ার করছি টু ট্রেন হিমসেলফ, রাইট? ট্রেন দ্যাট পারসন। তো নিউ গ্র্যাড যখন করবে তখন মেক শিওর দ্যাট জব এগেইন দ্য সেম প্রসেস, জব ডেসক্রিপশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে জব ডেসক্রিপশনে কী লেখা হয়েছে এবং আমি রেজিউমেতে কী লিখছি, আমার রেজিউমে এবং জব ডেসক্রিপশন শুড বি ইন সিঙ্ক। এবং অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করতে থাকবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আমি 100 অ্যাপ্লাই করেছি, 100 জব অ্যাপ্লাই করলাম আমি পেলাম না। ইট ইজ এ জব, টু অ্যাপ্লাই ফর এ জব ইজ এ জব। এটা আনপেড জব, বাট ইট ইজ এ জব দ্যাট ইউ হ্যাভ টু কিপ ট্রাইং অ্যান্ড ডোন্ট গেট ডিমোরালাইজ, কিপ ট্রাইং। অ্যান্ড ইন দ্য মিন টাইম যদি আমি এখন বসে আছি, আমি কিছু করার নেই, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, রাইট? Go get a job that actually you don't want, but you want to be in the job not for surviving but also to get some experience. আমি মানুষের সাথে কথা বলছি, আমি যে কাজটাই করছি, আমি যদি এখন ম্যাকডোনাল্ডসে কাজ করি, ম্যাকডোনাল্ডসে আমি কী কাজ করবো? আমাকে সারাক্ষণ ইন্টারেক্ট করতে হচ্ছে আমার কাস্টমারের সাথে, রাইট? আমি কাস্টমার সাথে কথা বলা শিখছি। আমি একজন নিউ গ্র্যাড, আমি পড়ালেখা করে এসেছি, আমার কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ম্যাকডোনাল্ডসে আমি যখন কাজ করছি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমাকে যখন একটা মানুষ কিছু জিজ্ঞেস করছে আমি সাথে সাথে উত্তর দিতে পারছি। এই সেম স্কিল সেটটাই দরকার যখন আমি কাজের ইন্টারভিউতে যাব। আমাকে যখন প্রশ্নটা করবে আমার মাথায় 2 সেকেন্ডের কম সময় টু থিঙ্ক অ্যান্ড রেসপন্স, রাইট? আমাকে 2 সেকেন্ডের মধ্যে চিন্তা করতে হবে যে এই উত্তরটা আমি কীভাবে দিব। অ্যান্ড ইজ এ স্টোরি, ইজ এ স্টোরি টেলিং। আপনি যখন ইন্টারভিউতে যাবেন ইটস টেলিং অ্যাবাউট ইউর সেলফ, এবং কত কম সময়ে আপনি আপনাকে সেল করতে পারছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার কমিউনিকেশনটা এমন হতে হবে যে উইদিন 10-15 মিনিটস, যখন আপনি 5 মিনিট সময় পাচ্ছেন আপনাকে নিজেকে বলার জন্যে, নিজের সম্বন্ধে বলার জন্যে, আপনি আপনার 25 ইয়ার্স অফ কেরিয়ার আপনি 5 মিনিটে বলছেন। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমাকে যদি এখন একটা ইন্টারভিউতে কেউ ডাকে, আমার প্রথম 2 মিনিট সময় থাকে অ্যাজ এ সিনিয়র ম্যানেজমেন্ট যে আমাকে 2 মিনিট সময় দিবে বলার জন্য। এখন আমাকে এই 2 মিনিটে বলতে হবে আমার 25 ইয়ার্স অফ ওয়ার্ক হিস্ট্রি। দিস ইজ দ্য টেকনিক অ্যান্ড দিস ইজ দ্য স্কিল সেট ইউ নিড টু ইমপ্রেস ইউর এমপ্লয়ার, টু ইমপ্রেস ইউর ম্যানেজার।
রাইট? যে whoever is going to be your manager, যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে, তাকে ইমপ্রেস করার একটাই ওয়ে হচ্ছে কত কম সময়ে আপনি আপনার স্কিল সেটগুলো ধরে রাখতে পারছেন, কত কম সময়ে আপনি বলতে পারছেন যে তুমি যদি আমাকে নাও, I am the one among all your candidates, right, that do the job that you want me to do, right? That confidence you have to have. এবং এই 10-15 মিনিট, হাফ অ্যান আওয়ার ইন্টারভিউর মধ্যে ম্যানেজার জিজ্ঞেস করবে আপনাকে হয়তো 10 মিনিটস, বাকি কিন্তু আপনার মাত্র 20 মিনিট সময়। এই 20 মিনিট সময়ের মধ্যে আপনাকে আপনার সমস্ত কিছু তুলে ধরতে হবে। তো আমি মনে হয় আর সময় না নিই, আমার অনেক স্পিকার আছেন, তো আমি জাস্ট এই কটা জিনিসই তুলে ধরলাম। জাস্ট আপনার স্কিল সেটটাকে আপনি ট্রান্সফর্ম করার চেষ্টা করেন, আর ম্যাচ উইথ কেনেডিয়ান জব ডেসক্রিপশন যেটা আমরা চাই, আর এবং আপনার কমিউনিকেশন স্কিল সেট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিল সেটটাকে আপনি ইমপ্রুভ করেন, যে আমার কথা বলাটা ইমপ্রুভ করতে হবে। এই ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট এ জব, কারণ আপনি যাদের সাথে কম্পিট করছেন তারা কিন্তু কেনেডিয়ান না, তারা আমাদের পার্শ্ববর্তী মানুষই। আমি যখন আইটিতে দেখি, আইটিতে কেনেডিয়ান রেজুমে আমি দেখি না, আইটিতে সমস্ত রেজুমে ইজ কামিং ফ্রম আওয়ার ইন্ডিয়া, পাকিস্তান, রাইট? দে আর দ্য ওয়ান হু ইজ ডুইং দ্য টেকনিক্যাল জব। তো আপনি টেকনিক্যাল জবে আইটিতে আপনি কম্পিট করছেন, সোজা কথা ইন্ডিয়ার সাথে আপনি কম্পিট করছেন। ইন্ডিয়ানরা কাজ পায়, আমরা কাজ পাই না কেন? আমরা যখন এই ব্যাংকের কথাই চিন্তা করেন, ব্যাংকগুলোর মধ্যে আপনি যখন যাবেন, মোস্ট অফ দ্য পিপল আর ইন্ডিয়ান্স, মোস্ট অফ দ্য এক্সিকিউটিভস আর টুডে ইন্ডিয়ান্স। ওয়াই? তারা কেন পায়, আমরা পাচ্ছি না? এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের কমিউনিকেশন। এটা বলতে হয়তো খারাপ লাগে, হয়তো শুনতে খারাপ লাগবে যে আমরা কথা বলতে জানি না, আমরা সবাই ইংলিশ জানি। ইয়েস, উই নো ইংলিশ ভেরি ওয়েল। ইংলিশে আমরা ঘুমাইতে পারি, ড্রিম স্বপ্ন দেখতে পারি, সব বলতে পারি, কিন্তু যখন আমরা ইংলিশে কথা বলতে যাই আমরা ঠিক মতো বলতে পারি না। আর ইন্ডিয়ানরা যে অ্যাকসেন্টেই সে কথা বলতেছে, ডাজেন্ট ম্যাটার, সে সাউথ থেকে আসলো, নর্থ থেকে আসলো, সে যেখান থেকেই আসলো, সে যখন কথা বলতেছে তখন কিন্তু ওই অ্যাকসেন্ট দিয়ে সে ইংলিশ বলতেছে এবং সে বোঝাই দিচ্ছে যে হ্যাঁ আমার স্কিল সেট আছে টু ডু দিস জব, রাইট? তো এইটাই আপনি মনে রাখবেন, যে আপনারা মনে রাখেন যখন আপনারা কাজ খুঁজবেন একভাবে খুঁজবেন, আর যখন ইন্টারভিউতে যাবেন ডেফিনেটলি টু মেক শিওর দ্যাট আপনি আপনার কথাগুলো অল্প সময়ের মধ্যে বোঝাতে পারতেছেন। দ্যাট ইজ এ স্কিল সেট ইউ নিড টু গ্রো ফার্স্ট। থ্যাংক ইউ। জনাব নাজমুল খান, আপনার চমৎকার বক্তব্য দিয়েছেন, এবং অ্যাকচুয়ালি আমার গত 20 বছরের অভিজ্ঞতায় এই সিআইবিসিতে যা আমি দেখেছি তার অনেক কিছু এই নাজমুল খান কভার করেছেন। খুবই ভালো লাগলো, এবং আমার মনে হয় যে ওনার বক্তব্যটা সবাই যদি একটু খেয়াল করেন বা রেকর্ডেড যদি হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এটা প্রচার করা গেলে অনেকেই অনেক উপকৃত হবে। তো যেহেতু আমাদের মাননীয় এমপিপি ডলি বেগম চলে যাবেন, তো যদি গাড়ি পার্ক করে ফিরে আসেন খুব ভালো হয়। তবে ওনাকে আমি দিচ্ছি কষ্ট করে আসার জন্যে উনি কিছু আমাদের এই জব সার্চ সম্পর্কে বা জব ক্যারিয়ার কীভাবে গঠন করা যায় এই সমস্ত নিয়ে যদি একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কল। আসসালামু আলাইকুম সবাই। হালিমিয়া ভাইটাকে আমি আঙ্কল ডাকি because it's a friend actually of another uncle, and that's how we met when I first ran 2018. So he's been a kind supporter and a mentor to us, so many of us, for a very long time. And আমার মনে হয় যে আসলে আমরা অনেক লাকি যে এখানে অনেক alumni association আছে যেগুলা বাংলাদেশের cream of the crop, I would say. We're really lucky to have some of the most educated, most brilliant people here in Toronto, here in Canada, who have come from Bangladesh, and that resource. And Nazmul Bhai actually your presentation was really great because we have that talent. Amader ekta skill ase, education ase, experience ase, tarpor kintu communication gap karone onek shomoy amra ei position gulo pai na. And today, so today I'm here as an MPP just to show support to DU and to all of you. But একটা মানে যদি একটা কয়েকটা সেকেন্ড নিয়ে একটু কিছু বলি যে আপনারা যখন এই ইকোনমিতে পা দিবেন and you're feeling that জব তো আমার জন্য মানে পাইতেছি না, কি অবস্থা, চলে যায় অথবা এত কিছু ছেড়ে আসলাম, there is a lot of these feelings, almost হতাশ হওয়ার মতো একটা মানে অবস্থা হয়ে গেছে। এই সময়টা আরো বেশি খারাপ। I remember when my parents came, my father was a skilled immigrant, so ওনার মানে কষ্টটা আমি দেখছি, but I feel like now it's even worse, and that's because of the economy. It's not your fault.
But there are ways that we can make sure that we get through this. And what Nazmul Bhai and I'm sure other speakers have been talking about are ways to break that barrier. কিভাবে আপনাদের জন্য এই কাজটা আরেকটু সহজ হয়, কিভাবে আপনারা you can get through those doors. One of the things I went through, আমার যখন আমি মাস্টার্স করে ফেরত আসছি যখন ইউকে থেকে, তখন আমি 160 জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, over 160 jobs. So and I wasn't getting any responses. So I hope you know that when you apply for 100, you still haven't reached how many Dolly applied. So and আমি নিজের এটা সবসময় বলি না, but আজকে মনে হয় যে এটা সবাই জানা উচিত, কারণ if I went through that, you know that there are so many others who are on the same boat as you. কারণ ওই সময়টা it was around 2015 when I came 2016 I think when I finished my masters, and আমি কিন্তু 2 বছর কাজ করে তারপর মাস্টার্স করছি. So undergrad পরে I did my honors at UFT, which is a specialist degree, and then I worked for 2 years, and then I decided now I have to লেখাপড়া ইচ্ছা আছে. I did my masters in the UK and I came back, and আমার মনে হয়েছে যে আমি যে স্যালারি যে রেসপেক্ট একটা কাজে পাইতাম after my undergrad, I wasn't even getting that after my masters. এখন চিন্তা করে দেখেন, and that was more than almost a decade ago. And so right now it's a lot more difficult. But the way you can do that is through your communication. It's through building networks. আমি যখন দেখলাম যে আসলে আমার ট্রেডিশনাল মেথডে অথবা রেজিউমেতে এরকম হচ্ছে না, তখন how did I try to kind of break those barriers? And some of the things I did was just get involved. কারণ যদি আমি বাসায় বসে থাকি অথবা আমার স্কিল ড্রেইন হয়ে থাকে, then I will kind of be in a rut, একটা জায়গার মধ্যে আমি স্টাক হয়ে যাব. So what I started doing was sometimes free labor, and sometimes I just did it for less than what I thought I was valued. তার মানে না কিন্তু আপনার কাজ any less. What you give, what you put in this economy, what you contribute is worth so much. এটা ভাই বলছেন যে টিম হর্টনসে বলেন, ম্যাকডোনাল্ডসে বলেন, anywhere. আমি একটা কাপড়ের দোকানে কাজ করতাম, আপনারা অনেকে জানেন বে ক্লোজ হয়ে গেছে এখন, ক্লিনটন স্কোয়ারের বেতে আমি কাজ করছি long time ago. I worked in a uniform store. I've done these jobs just to kind of get by and make sure the communication skill continue build korte pari. So there are a lot of things that we can do to make sure we understand what's going on around us. We also build networks. তখন কিন্তু আপনাদের অনেক ফ্রেন্ড হবে, অনেক different professional মানুষের সঙ্গে দেখা হবে, and you can make those connections that allows you to go into something else. I remember it was a lunch conversation with a friend that got me into a campaign and then into politics. And it wasn't really, my politics only interested. I was never actually that kind of interested. It was through, work relations and school and those type of things that I cared about. So I just hope that this is a sense of inspiration, a way for you to know that you're not alone, and there is a lot of ways and opportunities that are out there. I'm, of course, my office and myself, we're here to help anything that we can do in terms of supporting. And of course, another thing I should say, the provincial member, our provincial party, our number one priority is to create jobs. Is job creation. And এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন that there's a lot of SDF funding, যেটা skill development fund বলা হয়, millions of dollars have been spent, and সেটা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক হচ্ছে পার্লামেন্টে, কারণ it wasn't spent the right way, and a lot of people deserve to get good jobs, good training, and I hope that the government understands, and I hope we're able to keep them, keep them to the fire to make sure that they actually spend it in ways where you can benefit. Our local community মানুষজন আরো benefit করতে পারে, আরো job create হয়, তাহলে আপনারা ভালো, you can have a good livelihood here in Toronto and not go outside. So thank you so much. অনেক অভিনন্দন Dhaka University and the entire team, and I know that what you're doing, like I said, you're the cream of the crop. You're the cherry on top, and we're very lucky to have all of you and your skills and abilities to learn from, and these are amazing mentors who will show you that path as well. So thank you so much. ধন্যবাদ মাননীয় এমপিপি ডলি বেগম। ডলি বেগম যে কথাগুলো বললো, অ্যাকচুয়ালি আমার মনে হয় উই অল আর মোর অর লেস ওয়েন্ট থ্রু অল দিস থিংস, অ্যান্ড এই কাহিনীগুলো যদি আমরা এখানে অনেকে আমরা বলি না, কিন্তু যদি আমরা একদিন স্মৃতিচারণ করি, তো
সো এগুলোই আমাদের বের হয়ে আসবে। বাট উইশ ইউ অল দ্য বেস্ট ডলি বেগম, অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। সো এখন আমি আমাদের এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করবো মোশাররফ খান, উনি সুপারভাইজার ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড এলটিসি। যারা মোশাররফ খান, আপনাকে মাইক দিচ্ছি। আপনার ডিপার্টমেন্ট, আপনার ফিল্ডে কীভাবে মানুষ আমরা যদি ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড বা ওই ধরনের সাবজেক্ট থেকে যারা পাস করে এসেছেন, তারা কীভাবে এখানে কথা বলতে ঢুকতে পারেন, সো এই ব্যাপারে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্যানেলের স্পিকার সবাইকে ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি ফোরামে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে ব্যাপারে কথা বলবো, একটা স্পেসিফিক সেক্টরে আমি কথা বলি সবসময়, যেহেতু ওখানেই আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ এবং আমার এডুকেশন, সে ব্যাপারেই কথা বলবো। তো পূর্ববর্তী স্পিকার যে কথাগুলো বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যে জবগুলো খুঁজবো, সেই জবগুলোতে আমাদের স্পেসিফিক কিছু জিনিস দরকার, যে ইম্পর্ট্যান্ট জিনিস দরকার, সেটার উপরে কাস্টমার সার্ভিস, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমরা যে যেখানেই কাজ করি না কেন, কোনোটারই যে ভ্যালু নাই তা ঠিক না। যেমন টিম হোটেলের কথা বললো, ম্যাকডোনাল্ডসের কথা বললো, আমরা ওখানে কী শিখি? কমিউনিকেশন, আমাদের স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা জবেই এটা কিন্তু খুবই দরকার। কমিউনিকেশন স্কিলস ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি যে কথা বলবো, আমি চাকরি করি, আমি গত 25 বছর ধরে আমি চাকরি করি হেলথ সেক্টরে, হসপিটালস, মিনিস্ট্রি অফ হেলথের লং টার্ম কেয়ার অ্যান্ড হসপিটাল দেয়ার অ্যাকুট সেন্টার, এখানে আমি কাজ করি। তো এখানে কাজ করার, এখানে ডাক্তার থাকে, নার্স থাকে, টেকনিশিয়ান থাকে, এগুলো সব স্কিলড প্রফেশনালস। আমি কথা বলবো যেখানে খুব একটা বেশি স্কিলসের দরকার নাই, বাট ইউ ক্যান গেট এ জব, ইউ ক্যান এন্টার ইমিডিয়েটলি এবং ভেরি শর্ট টাইম, শর্ট পিরিয়ডের ভিতরে উই ক্যান অ্যাচিভ দ্যাট ক্যান গোল। অ্যান্ড ফাইন্যান্সিয়ালি উইচ ইজ রিয়েলি সাউন্ড অ্যান্ড স্টেবিলিটি ইজ অলওয়েজ দেয়ার। সো আমাদের মনে রাখতে হবে, এই দেশে অ্যাকচুয়ালি যদি সার্ভাইভ করতে হয়, খুব বেশি হাই জবের দরকার নাই, কিন্তু আমাদের যদি একটা মিডিয়াম ক্লাসের জব হয় এবং সেটা যদি সাস্টেইনেবল হয়, এবং সেটা যদি স্টেবল হয়, দেন উই ক্যান ডু ভেরি ওয়েল ইন দ্য লং রান, উই ক্যান ডু মাচ বেটার। সো আমি যে কথাটা বলবো, যে জব মার্কেটে ঢোকার আগে আমাকে খুঁজতে হবে যে কোন মার্কেটে ডিম্যান্ড বেশি এবং ভবিষ্যতে এটার মানে ডেভেলপমেন্টটা কত, অপরচুনিটিটা কত। যেমন আপনি দেখেন পপুলেশনের কথা যদি চিন্তা করেন, অন্টারিও পপুলেশন 14 মিলিয়ন ছিল 2016-এ, নাও ইট ইজ 18 পয়েন্ট সামথিং। সো দেখেন ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে। অ্যান্ড আউট অফ দিস পপুলেশন 40% of total Canadian population lives in Ontario. আপনারা জানলে অবাক হবেন, অন্টারিওতে 700 হসপিটাল আছে, 700 হসপিটালস, 600 লং টার্ম কেয়ার সেন্টার। ইটস বিগ নাম্বার, যেটা আমরা জানি না। আমরা শুধু জানি স্কারবোরো হসপিটাল, টরন্টো জেনারেল হসপিটাল, প্রিন্স মার্গারেট, অনলি ফিউ, বাট দ্যার ইজ লটস অফ আদার হসপিটালস যেটা আমরা জানি না। এটা আমাদেরকে ডিসকভার করতে হবে। এবং এইসব হসপিটালে বা এইসব মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে যেখানে সাপোর্ট সার্ভিস আছে, সেটা আমাদেরকে জানতে হবে। আমি সেই ব্যাপারে সামান্য কিছু কথা বলবো, খুব একটা সময় নেব না। সাপোর্ট সার্ভিস বলতে যেটা বোঝায় সেটা হলো, যেমন কয়েকটা কথা বলি, যেমন পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, হসপিটালে যে পেশেন্ট থাকে, শুধু নার্স যে সব কিছু করে তা না, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার থাকে। লং টার্ম কেয়ারে যারা থাকে তাদের জন্য সাপোর্ট ওয়ার্কার থাকে, এটাকে বলা হয় পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, PSW। এই জব পেতে কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে হয় না, খুব একটা এডুকেশনের দরকার হয় না। মিনিমাম এডুকেশন 6 মান্থ প্রাইভেট সেক্টরে এডুকেশন করা যায় এবং ম্যাক্সিমাম 1 year ডিগ্রি ইজ এনাফ। কমিউনিটি কলেজ, ফ্রম কমিউনিটি কলেজ, ইউ ডোন্ট নিড টু গো টু দ্য ইউনিভার্সিটি। দিস ইজ ভেরি সিম্পল। স্যালারি স্কেল ইজ ভেরি গুড, $26 থেকে $34 পার আওয়ার।
আপনারা জানেন অন্টারিও গভর্নমেন্ট কোভিডের সময় প্রত্যেকটা সাপোর্ট ওয়ার্কে $3 পার আওয়ারে কিন্তু স্যালারি ইনক্রিজ করছিল এবং সেটাকে ওরা সাস্টেন করছে, সেটাকে তুলে নেয় নাই, সেটা স্টিল আছে। কিন্তু অন্য অন্য জায়গায় সাপোর্ট যেখানে ছিল, যেমন বিজনেস বলেন, সব কিন্তু তারা দে টুক ইট ব্যাক, কিন্তু এখান থেকে তারা নেয়নি। অ্যান্ড দে নিড মোর পপুলেশন। আপনি চিন্তা করলে অবাক হবেন, 1 লক্ষ লোক এই সেক্টরে কাজ করে, কিন্তু আমরা জানি না, কারণ আমরা তো ডিসকভার করি নাই। আরেকটা কথা বলবো যে হসপিটালে একটা পেশেন্ট, ডাক্তার, নার্স ছাড়াও অন্য যারা কেয়ার করে কারা আছে, porter, those who transport the patient from one unit to another unit. যেমন একটা রোগী আসলো যে হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, পোর্টার। কোনো এডুকেশনের দরকার হয় না, simply 12 grade. What you need? Communication, customer service, how to say nice, how to speak with the people. This is the only thing, but you have to look for it. আমাদের কিছুটা জানতে হবে। আরেকটা জব আছে, মনে করেন simply dietary aid, who provide the food to the patient or the resident, যাদেরকে খাবারটা দেওয়া হয়। মিনিমাম ডিগ্রি রিকোয়ারমেন্টস, simply 1 day course, $75 from the certificate from the City of Toronto. Simply City of Toronto 1 day course, everybody pass. Needs what the requirements? 12 grade education, nothing more. Need some experience? I have the experience working in Tim Horton, customer service I know. I have the experience working in McDonald's, I know. It is simple. Sector-wise, salary very correct. So minimum salary at least $25. Some private sector they give $18. এরপরে একটা কথা বলি, যেমন আপনি যদি দেখেন, আপনি যদি আমাদের দেশে, আমার যতটুকু মনে হয় কানাডাতে আমরা যারা বাংলাদেশি আছি, এখানে খুব কম সংখ্যকই আছে যাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি নাই, ভেরি মিনিমাম হয়তো হতে পারে। আমার মনে হয় 80 to 90% হ্যাভিং অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর মাস্টার্স। কিন্তু আমরা কিন্তু সেই হিসেবে আমরা কিন্তু ওইভাবে ভালো জবে যেতে পারতেছি না। কারণ কি? কিন্তু আমরা তো সবাই কোনো ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশনটা হয়তো আমার আছে, যে এডুকেশনটার এখানে তেমন একটা গুরুত্ব নাই, গুরুত্ব থাকলেও আমরা সেখানে সেটা যে জায়গায় যেতে পারতেছি না। তাদের জন্য যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের একটা জব আছে, যেমন মনে করেন যে জবটা আমি করি, ফুড সার্ভিস সুপারভাইজার। আপনি যদি এই এডুকেশনটা করেন, সিম্পলি 2 ইয়ার্সের এডুকেশন কমিউনিটি কলেজ থেকে, অথবা আপনি যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে এবং গ্র্যাজুয়েশন থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাহলে 1.5 বছরের একটা কোর্স করতে পারেন, যেটা সেন্ট্রাল কলেজ, তারপরে যত কমিউনিটি কলেজ আছে সব জায়গায় আছে। এটা করলে হবে কি, আপনি একটা মেম্বারশিপ পাবেন, যেটার নাম হলো ক্যানাডিয়ান সোসাইটি ফর নিউট্রিশন ডেভেলপমেন্ট। সো CSNM মেম্বারশিপ হয়ে গেলে তখন আপনি এই জবগুলো পাবেন, কিন্তু মেম্বারশিপ ইজ মাস্ট। কিন্তু এমনি মেম্বারশিপ আপনি পাবেন না যদি আপনার এডুকেশন না করেন। স্যালারি স্কেল ভালো, 75 থেকে 85, 100, 120 পর্যন্ত রিচ করে, বেসড অন ইউর এডুকেশন অ্যান্ড দ্য সেটিংস অফ দ্য অর্গানাইজেশন। গভর্নমেন্ট সেক্টরে সবসময় হাই স্যালারি, প্রাইভেট সেক্টরে কম। এখন আপনি বলতে পারেন ম্যাকডোনাল্ডসের তো সুপারভাইজার আছে, বাট দ্যাট ইজ নট লেজিসলেটিভ পজিশন, দ্যাট ইজ নট গভর্নমেন্ট রেগুলেটেড পজিশন। সেখানে আপনি স্যালারি কম পাবেন, কিন্তু ইট হ্যাজ ভ্যালু। আপনি ওখানে থেকে আপনি অনলাইনে তখন এই CSNM মেম্বারশিপটার চেষ্টা করতে পারেন, 2 বছরের ভিতরে মেম্বারশিপ হয়ে যাবেন, আপনাকে করতে পারেন। তারপরে আপনি অ্যাপ্লাই করেন, উইল গেট টু জব। ইন্ডিয়ার থেকে যারা অ্যাডমিশন নিয়ে আসে, এই যে হাম্বার কলেজ, তারপরে সেন্টিনিয়াল কলেজ, তারপরে সেনেকা কলেজ, এর 80% স্টুডেন্ট কিন্তু সাথে সাথে জব পেয়ে যায়। তারা কিন্তু তাদের ক্লিয়ারও নাই, তারা কিন্তু সুপারভাইজারে জব পেয়ে যাচ্ছে। হয়তো তারা কম বেতনে ঢুকতেছে, ইনিশিয়াল স্টেজে এন্ট্রি লেভেলে ঢুকতেছে, বাট দে আর গেটিং জব। তাদের ক্লিয়ারটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে, যেহেতু হেলথ সেক্টর অলওয়েজ সাস্টেনেবল অ্যান্ড দে নিড পিপল, উই নিড মোর পিপল। সো দিস আর দ্য ফিউ সেক্টরস উই হ্যাভ টু লুক ইনটু ইট। এই জন্যে
আমি ম্যাকডোনাল্ডে ঢুকলাম বা টিম হোটেলে ঢুকলাম, ওখানেই পরিফেক্ট হবে এর তো দরকার হয় না, কিন্তু ইউ হ্যাভ সাম অ্যাম্বিশন দ্যাট আই ওয়ান্ট টু রিচ টু মাই গল। এগুলি আমি বলবো, এছাড়া তেমন আমার কিছু বলার নাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, আমি পরে অ্যান্সার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মুশাররফ খান আপনার চমৎকার তথ্যের জন্য এবং বক্তব্যের জন্য। এখন আমি কথা বলার জন্য অনুরোধ করব সিআইবিসির প্রাক্তন ডিরেক্টর জনাব খালিকুজ্জামান, একই সাথে উনি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, তো ওনাকে আমি আমার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। Assalamu alaikum সবাইকে। So quiet. Let's get some warm up. আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ফোরামকে, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি ম্যানেজমেন্ট থেকে। সো অফকোর্স ইটস ইন মাই হার্ট। তারপরে বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের দু চারটা কথা শোনার জন্য। আমি খুব এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি মেইনলি অ্যাড্রেস করবো আমাদের নিউ ইমিগ্রেন্টস অ্যান্ড ফার্স্ট জেনারেশন। কারণ আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ফোকাস টু নিউ গ্র্যাড অর এখানকার নেক্সট জেনারেশন। তো নিউ ইমিগ্রেন্টস এবং ফার্স্ট জেনারেশন, যেটা আমিও করি, আমরা একদিকে লাকি আবার আরেকদিকে আনলাকি। আমরা লাকি এই কারণে যে যারা একটা নতুন দেশে আসে তারা অত্যন্ত হার্ড ওয়ার্কিং মানসিকতা নিয়ে আসেন। তারা এখানে সফল হওয়ার জন্য আসেন, তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসেন। তো তাদের মধ্যে একটা স্ট্রং কমিটমেন্ট থাকে এবং এই জন্য তারা লাকি। এবং দেখা যায় পৃথিবীর সব জায়গায় নিউ ইমিগ্রেন্টস আর মোস্ট সাকসেসফুল পিপল, ভেরি সাকসেসফুল পিপল, কারণ তারা সব কিছু এখানে অর্জন করেন, দে আর্ন ইট। তো এই জন্য তারা লাকি। আর অনেক ক্ষেত্রে লেস প্রিভিলেজ হচ্ছে যে এসে স্ট্রাগল করতে হয় এবং হার্ড ওয়ার্ক করতে হয় এবং অনেক সময়ও লেগে যায়। কারো অল্প সময়, কারো মিডিয়াম, কারো একটু বেশি সময় লাগে প্রতিষ্ঠা পেতে। সো এই দিক থেকে কিছুটা কম, বাট মোস্ট অফ দ্য কেস দে এস্টাবলিশড। আমরা যখন কোরিয়া নিয়ে কথা বলবো, যেহেতু আমি ম্যানেজমেন্ট মার্কেটিং ছিল আমাদের একই ফ্লোরে, তো মার্কেটিংয়ের ভাষায় একটা নতুন পণ্য বাজারজাত করতে হলে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তিনটা জিনিস, একটা হচ্ছে প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাক্টের কোয়ালিটিটা কি, প্রোডাক্টের কি মানুষ পছন্দ করবে কি করবে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে প্রোডাক্টটা প্যাকেজিং কিভাবে করা হয়েছে, প্যাকেজিংটা কি মানুষের কাছে আকর্ষণীয় নাকি প্যাকেজিংটা দেখে মানুষ মানে কিছুটা আন্ডার এস্টিমেট করবে প্রোডাক্টকে। নাম্বার থ্রি হচ্ছে মার্কেটিং, যে প্রোডাক্ট ইজ গুড, প্যাকেজিং ইজ গুড, বাট হাউ দে আর মার্কেটিং, হাউ দে আর রিচিং আউট টু পিপল, হাউ দে আর telling about this product and how they are presenting this product. আমরা যখন কোরিয়ার বিষয়ে আলাপ করব, আমি কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে অন্যের সঙ্গে কম্পেয়ার করতেছি না। আমি মানে কোরিয়ার সম্বন্ধে যখন আমি বলবো, সেটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্কিল অ্যান্ড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ ইউর প্রোডাক্ট। দ্যাট প্রত্যেকটা মানুষ, ইভেন কেউ কারো কোনো এক্সপিরিয়েন্স নেই, সে হাই স্কুল পাস, কলেজ পাস, ইউনিভার্সিটি পাস, হি ইজ ওয়ার্থি এনাফ টু গেট এ জব বেসড অন হিজ কোয়ালিফিকেশন। সো এটা হচ্ছে সবার মধ্যে আছে স্কিল। সো
তো এই স্কিল এবং এক্সপিরিয়েন্সটা হচ্ছে প্রোডাক্ট, নলেজটা হচ্ছে প্রোডাক্ট, আর প্যাকেজিংটা হচ্ছে যে আমি আমার মধ্যে যে স্কিলটা আছে আমি এটা কিভাবে প্রেজেন্ট করতেছি, অর্থাৎ আমার রিজুমি তৈরি করতেছি, আমি কিভাবে নেটওয়ার্ক এস্টাবলিশ করতেছি, আমি কিভাবে নক করতেছি রাইট প্লেসে রাইট টাইমে, এটা হচ্ছে প্যাকেজিং। আর মার্কেটিংটা হচ্ছে প্রাইমারিলি কমিউনিকেশন, এবং আমি যখন ইন্টারভিউতে যাচ্ছি, হাউ আই এম সেলিং মাই সেলফ, মাই স্কিল, মাই সেলফ মিনস মাই স্কিল, মাই নলেজ, what I can offer to this company, what strengths or knowledge I can bring and contribute to this company. So ওইটা হচ্ছে মার্কেটিং। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং আমাদের দেশ থেকে যারা আসেন একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে দে আর অল ট্যালেন্টেড পিপল, বাট আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের এক্সপিরিয়েন্স হয়তো এখনো এই পর্যায়ে যায়নি যে এখানকার সিস্টেমের সঙ্গে আমরা কোয়াইট অ্যালাইন করতে পারি। এই আর কিছু কিছু জিনিস আছে যে আমি যখন ইন্টারভিউতে যাব, আমরা অনেক সময় বলে থাকি যে আমরা জব ডেসক্রিপশনটা দেখে আমরা টেইলর করি আমাদের রিজিউমিটা, হুইচ ইজ ওকে, অর্থাৎ এটা ফোকাস করা। এবং অনেকেই টিম হর্টন ম্যাকডোনাল্ডসের কথা বলছেন, এবং এটার আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে প্রত্যেকটা মানুষের যে অভিজ্ঞতা আছে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপেরিয়েন্স, আরেকটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিল। আমরা যখন এখানে কোথাও নক করব, আমরা ফোকাস করব ট্রান্সফারেবল স্কিল, কারণ ট্রান্সফারেবল স্কিলটা হচ্ছে আমি বাংলাদেশে ব্যাংকে জব করে আসছি, এখানে আমি ব্যাংকে যাচ্ছি, হোয়াট ইজ মাই ট্রান্সফারেবল স্কিল যেটা আমি এখানে ব্যাংকে কাজে লাগাতে পারবো, অথবা মেডিকেল ফিল্ড, যে ফিল্ডেই হোক। তো ট্রান্সফারেবল কারণ আমাদের দেশে যে সিস্টেমে যেভাবে যে নিয়মে কাজ করা হয় এখানে সেই নিয়মে হয়তো নাও হতে পারে, সুতরাং আমাকে ফোকাস করতে হবে ট্রান্সফারেবল স্কিলটাকে, যে আমি ট্রান্সফারেবল স্কিলটা কি এবং ওটা আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। তো যখন আমি ইন্টারভিউতে যাব, এই অনেকেই এর আগে নাজমুল ভাই বলে গেলেন যে খুব অল্প সময় আমাকে প্রেজেন্ট করতে হবে। আমি রিজুমি যতটাই টেইলর করি, আমাকে মাথায় খেয়াল রাখতে হবে যে অল্প সময়ে আমি কোন দিকে ফোকাস দেব, যে টিম হর্টনের এক্সপিরিয়েন্স, টিম হর্টনের কোন সাইডটা আমি ফোকাস করব, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস। How did I interact with customer? How did I manage irate customer? How did I greet them? These are the things anywhere applicable where people or where an organization is interacting and facing with customer. When you go and apply for a call center job in any organization, this is high focus customer service. When you apply any retail sector, হাই ফোকাস। সো এই জিনিসটা আমাকে অল্প সময় ফোকাস করতে হবে যে কাস্টমার সার্ভিসটা, আমার কাস্টমার সার্ভিস সম্বন্ধে আমার ধারণা কি আর আমি কিভাবে এটা এক্সিকিউট করেছি। আর আরেকটা জিনিস আমি বলবো, ইফ আই ডোন্ট নো এনিথিং, আই শুড নট ট্রাই টু কাভার ইট আপ, আই শুড নট ট্রাই টু প্রিটেন্ড দ্যাট আই নো, আই শুড নট ফোকাস। কারণ ওখানে কোনো ইন্টারভিউয়ার বা হায়ারিং ম্যানেজার যদি সামান্যতম ডিসক্রিপেন্সি পায় বিটুইন হোয়াট ইউ আর সেইং ভার্সেস হোয়াট ইজ অন দ্য রিজুমি অর হোয়াট ইউ আর ট্রাইং টু সে, they will not accept it, and they will consider that there are more misrepresentation. এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট জিনিস বলবো, যে আমি এদেশে আসার আগে আমি ছিলাম সৌদি আরব, এবং আই ওয়াজ ইন ক্রেডিট কার্ড, আই ওয়াজ এ ক্রেডিট কার্ড অপারেশন ম্যানেজার। তো এখানে এসে আমার ফার্স্ট ইন্টারভিউ হয় সিআইবিসি ব্যাংকে ক্রেডিট কার্ড ডিভিশন। সো ফার্স্ট ইন্টারভিউ ওয়াজ ফর আওয়ার অ্যান্ড হাফ, সিনিয়র কনসালটেন্ট প্লাস ডিরেক্টর। একটা সময় এসে আমরা জিজ্ঞেস করলেন, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং ইউনিয়নাইজড এমপ্লয়িজ? কারণ আমার পজিশনটা ছিল ম্যানেজমেন্ট পজিশন, এবং ব্যাংকে কোথাও ইউনিয়ন নাই,
বাট ক্রেডিট কার্ড ডিভিশনে ইউনিয়ন আছে, আর খুব সামান্য কয়েকটা ব্রাঞ্চে ইউনিয়ন আছে। আমি সিআইবিসির কথা বলছি, অন্যান্য ব্যাংকও আছে ব্রাঞ্চ লেভেলে ইউনিয়ন আছে। আর এখানকার ইউনিয়ন ইজ নট সেম অ্যাজ বাংলাদেশ। আমার বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নাই জবে। সৌদি আরব ইউনিয়ন শব্দটাই ডিকশনারিতে নেই। সৌদি আরব ইউনিয়ন ওয়ার্ড ইজ নট এক্সিস্টিং ইন ডিকশনারি। তাহলে যখন আমাকে এটা জিজ্ঞেস করছে, আমি যদি প্রিটেন্ড করতে যাই যে আমার এক্সপিরিয়েন্স আছে, দ্যাট ইজ টোটালি লাই অর রং। আমি স্পষ্টভাবে বলেছি যে I don't have unionized employees, managing unionized employees experience. I have experience as a people leader managing people, but I don't see any difference. আমি এটাকে কিভাবে নিয়েছি যে I believe in managing people through motivation, through encouragement, and get the maximum output. Union is simply a collective agreement that I need to abide by. I don't need to violate. So the balance মানে কিছু কিছু ইনস্ট্যান্ট এসে যায় যেটা কখনো প্রিটেন্ড করতে হয় না যে আমার এক্সপিরিয়েন্স আছে বাট আমি জানি, এটাও বলতে হয়। অ্যান্ড ইট ইজ ওকে টু সে নো। এই জিনিসটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, বিকজ নট এভরিওয়ান হ্যাজ অল কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস ইন্টারভিউতে মানে হায়ারিং ম্যানেজার দেখবে, সেটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস কি আছে, এবং ঠিক পাশাপাশি পটেনশিয়ালিটি কি আছে। পটেনশিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি পটেনশিয়ালিটির দিকে বেশি মানে কিছুটা ফোকাস দিতে পারেন, যেন সে বুঝে যে ইউ হ্যাভ এ ক্যাপাসিটি টু গ্রো, টু ডেভেলপ অ্যান্ড টু হ্যান্ডেল, there is a value of that. কারণ যখন আউটসাইড থেকে হায়ারিং করা হয় একজন এমপ্লয়ি বা একজন পার্সন, নট ইনসাইড, তখন তারা জানে যে দ্য পার্সন ডাজন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অফ আওয়ার অর্গানাইজেশন অর আওয়ার জব। এটা কিন্তু জেনেই তারা হায়ার করতেছে। সুতরাং এগুলো সামান্য জিনিস, এটা ঠিক অল্প সময় নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে যে হোয়াট স্কিল অ্যান্ড নলেজ ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট পটেনশিয়াল ইউ হ্যাভ। এবং পটেনশিয়ালের ইম্পর্টেন্স কিন্তু খুব ভালো। কারণ আমি যদি একজন ম্যানেজারকে হায়ার করি, যখন আমি সিআইবিসি, I did not see him hiring a manager. Instantly I was looking that within how many years I can promote him to a senior manager. কারণ আমি সিনিয়র ম্যানেজারের জন্য বাইরে যেতে চাই না। It is part of my role and responsibility to develop and grow people. সুতরাং আমি কখনোই একজন ম্যানেজারকে হায়ার করবো না যে নাকি রেস্ট অফ দ্য লাইফ ম্যানেজার হিসেবে থাকবে। আর এ বেস্ট ম্যানেজার ইজ যত তাড়াতাড়ি আরেকজনকে তৈরি করে তার নিজের পজিশনের জন্য। বেস্ট ম্যানেজার, অনেকে এটা ফলো করে না। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে নেটওয়ার্কিং। এদেশে 80% 85% জব হয় না, অ্যাডভার্টাইজ হয় না। যদিও এখন অনেক কিছু বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায়, বাট নেটওয়ার্কিং ইজ কি। এনি কাইন্ড অফ নেটওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্ক, একজনের সাথে পরিচয় হলো, কোথাও দেখা হলো, কোনো ফোরামে। আমাদের অনারেবল এমপিপি যেটা বললেন যে she had never intention to come to politics, but discussing with a colleague at a lunch, one lunch changed her direction. That basically motivated her to get involved, and when she was involved, and then she completely changed her path. And that is the key. So networking is always good. Make a friend, not enemy. Mentoring, very important. We don't know everything, but find a mentor যাকে আপনি বিশ্বাস করতে পারবেন, যার সঙ্গে আপনি মন খুলে কথা বলতে পারবেন, এবং যার কাছ থেকে আপনি প্রপার গাইডেন্স এবং অ্যাডভাইস দিতে পারেন। লাইক এ ডক্টরের কাছে গিয়ে যখন মানুষ কখনো মানে কোনো কিছু হাইড করবে না, সিমিলারলি mentor is crucial. Mentor is very important. You don't need 10-20 mentors in your life. 1-2 mentor is enough, যাকে আপনি মন থেকে বিশ্বাস করতে পারেন, যার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আপনি নিজের লাইফকে গাইড করতে পারেন। সো দিজ আর দ্য থিংস যে আমাদের ফার্স্ট জেনারেশন
বা নিউ ইমিগ্রেন্টসের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আর continuously develop your skill, continuously develop whether it is communication skill, language skill or professional skill constantly, and that's why mentoring is important. And eventually এটা পৃথিবীর ইতিহাস বলে যে immigrants are the most successful people in the country. Not only Canada, I have seen the same thing, Saudi Arabia. A lot of Yemeni people went to Saudi Arabia and they are big business people. Wish you all very best. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ খালিকুজ্জামান ভাই, আপনি মূল্যবান বক্তব্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে উনি দিয়েছেন। তো এখানে আমরা পরবর্তীতে প্রত্যেকের বক্তব্য আমরা প্রচার করবো, এগুলো রেকর্ড হচ্ছে। তো এরপরে ডক্টর শাফি ভুঁইয়া কথা বলবেন, তবে তার আগে ওনাকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করব। তার আগে কথা বলবেন ব্যারিস্টার কামরুল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সাবেক সভাপতি। ব্যারিস্টার কামরুল হাফিজ ভাই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল দ্য গেস্টস অলসো কামিং অ্যান্ড জয়নিং ইন দিস গ্রেট ইভেন্ট। আমার মনে হয় যে আমাদের নতুন কমিটির এটাই প্রথম আনুষ্ঠানিকতা। নতুন কমিটিকে অবশ্যই ধন্যবাদ। আসলে আমরা খুব ক্রাইসিস পিরিয়ডে এখন যাচ্ছি, বিকজ আনএমপ্লয়মেন্ট রেট অত্যন্ত হাই এখন অন্টারিওতে, প্লাস ফেডারেল লেভেলে যে সমস্ত বিল টেবিলে আছে সেগুলো লয়ালিজম যদি পায় তাহলে নতুন ইমিগ্রেন্টদের জন্য অনেক সমস্যা হতে পারে। অ্যাট দ্য সেম টাইম কিছু ল ওরা হয়তো রেট্রোঅ্যাক্টিভলি এফেক্ট করতে পারে, যেটা এখন আলোচনা হচ্ছে। সো উই আর ইন ভেরি ক্রাইসিস পিরিয়ড। এবং আমি সমস্ত যারা এখানে আসছেন কথা বলার জন্য এমপ্লয়ারের পক্ষ থেকে যার সমস্ত রিপ্রেজেন্টেটিভ, আমি জানি নতুনদের জন্য এটা ভেরি হার্ড টু গেট জব। এইখানে যারা আছেন এরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, কিন্তু দ্য পিপুল আই ফেস এভরি ডে যারা নিজের নামটা বলতে পারে না এবং ওরা ফোন নাম্বার বলতে পারে না, কোথায় থাকে এই অ্যাড্রেস বলতে পারে না। তো এদের জন্য অনেক জিনিস আমাদের ভাবা উচিত, এই যে মানে গুড সিটিজেন অফ দিস কান্ট্রি। আর এইখানে নতুন এমপ্লয়ারের পক্ষ থেকে যারা আসছেন আমি রিকোয়েস্ট করবো একটু অ্যাডভাইস করার জন্য সবাইকে, যে অ্যাটলিস্ট কাজ না পেলেও যাতে ভলেন্টারি করার সুযোগটা পায়। এই লেভেলেও যদি চাইতে পারে তাহলে হয়তো ইন ফিউচার মানে দে ক্যান পুট দ্য রেজুমে দ্যাট আই ওয়ার্ক ইন সাচ এ ডিপার্টমেন্ট ফর লং পিরিয়ড অফ টাইম বা শর্ট পিরিয়ড অফ টাইম। আসলে জব এখন খুব হার্ড, নট অনলি ইন অন্টারিও, সমস্ত প্রভিন্সই হার্ড। তবুও আমাদেরকে ট্রাই করতে হবে। আমাদের আর বিশেষ করে মুশারফ ভাইয়ের বক্তব্য যেটা উনি প্রকাশ করেছেন, এর আগে উনি আসছেন আমাদের কাছে কথা বলার জন্য, এবং ওনার কাছে মনে হয় যে 2-3 দিন ট্রেনিং করলে হয়তো কিছু না কিছু কাজ পাওয়া যেতে পারে। অনেকগুলো জব আছে, যেমন ব্যাংকে অথবা হেলথ সেক্টরের বা ভালো পজিশনে যেতে গেলে বিশেষ ধরনের ডিপ্লোমার প্রয়োজন হতে পারে, বা একটা নির্দিষ্ট পিরিয়ডে ট্রেনিং থাকতে পারে, হয়তো এটা দরকার। বা শর্ট পিরিয়ডে হয়তো মুশারফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি চেষ্টা করলে পারবেন। আমি আশা করি শহীদ ভাই আছেন, এরপরে নতুন এমপ্লয়ার যারা আছেন, ভাই আছেন, ইমাম ভাই, অলওয়েজ হেল্পফুল ফর নিউ ইমিগ্রেন্টস। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমাকে একটু যেতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নতুন কমিটি। থ্যাংক ইউ। ব্যারিস্টার কামরুল ভাই, কামরুল হাফিজ ভাই ওনার বিজনেস আছে, উনিও মাঝে মাঝে হায়ার করেন, কিংবা বিশেষ করে যদি ল সেক্টরে যদি কেউ ভলেন্টিয়ারিং করতে চায় বা কোনো ইন্টার্নশিপ এই ধরনের কোনো, আমার মনে হয় কামরুল ভাই তাদেরকে হেল্প করতে পারবেন। তো ধন্যবাদ কামরুল ভাই। এখন আমি মাইক দিচ্ছি ডক্টর শাফি ভুঁইয়া। ডক্টর শাফি ভাই হেলথ সেক্টরে অনেক অভিজ্ঞ মানুষ, উনি ওনার মূল্য কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ হালিম ভাই এবং আমাদের টিইউ কানাডা ফোরামের যে সভানেত্রী রোকেয়া আপা এবং কামরুল ভাইয়েরা, সব লিডারশিপ। আমি সত্যি আসলে খুবই আনন্দিত যে কমিউনিটির জন্য, স্পেশালি শিক্ষার জন্য আমি দু একটা কথা এখানে বলতে পারবো। এখানে নিজাম ভাই, খালিকুজ্জামান ভাই অনেক কেন্দ্রগত কথা বলেছেন। আমি তাদের কথা কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমি শুরু করবো। তার আগে বলতে চাই যে আমি তো মাস্টারি করি 25 বছর, আমার কথা একটু লম্বা হয়, 3 ঘন্টার মতো বলতে হয়।
কিন্তু আমাকে হালিম ভাই বলছে 10 মিনিট। সো বুঝতে পারছেন আমার জন্য এটা চ্যালেঞ্জিং, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো কালকুজন ভাই, নিজাম ভাই এবং কামরুজ্জামান ভাই ওনারা বলেছেন কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, মেন্টরশিপ, স্কিল, কম্পিটেন্সি, ভলান্টারিং, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এটা আমার মনে হয় হৃদয়ের মধ্যে একদম টেন্স করে সারাক্ষণ। তো আমি সেইটার জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, বেসিক্যালি আই এম এ স্টোরি টেলার নাও। আমি ইউনিভার্সিটিতে পড়াই, কোনো বই পড়াই না, আমি গল্প বলি, তাতে স্টুডেন্টরা চাকরি পায়। আমি জানি না এটা আমার কোনো গুণ না, স্টুডেন্টের গুণ। সো আজকেও আমি গল্পের মতো করেই বলবো 10 মিনিট, কিন্তু আনফর্চুনেটলি আমি একটু মর্মাহত, যাদের জন্য বলবো তারা খুব একটা নাই। তো যারা দিতে চায় তারাই শুধু এখানে আছে, এটা অনেক গুড সাইন। এক্স্যাক্টলি, ইটস এ ডিজিটাল ওয়ার্ল্ড, ইটস এ গুড নিউজ। বাট আমি মানুষ দেখতে বেশি পছন্দ করি, খাইতে পছন্দ করি, কালকে জনকে বলছি। তো যাই হোক, আমি কথায় ফিরে আসি যে হোয়াই ইজ ইম্পর্টেন্ট মেন্টরশিপ, হাউ আদার G7 কান্ট্রি, আমরা তো এটা বাংলাদেশ না, এটা কানাডা, আমাদের কম্পেয়ারটা বাংলাদেশের সাথে করলে চলবে না, বিকজ টু ডিফারেন্ট, আপেল অ্যান্ড অরেঞ্জ ক্যানট কম্পেয়ারেবল। সো আমি কম্পেয়ার করি জাপানের সাথে। আমি যখন দেখি, ভাই যখন বললেন যে আমি যখন হায়ার করি ম্যানেজার, চিন্তা করি সিনিয়র ম্যানেজার, আমি যখন চিন্তা করি আমাদের পজিশন আমরা কেন জাপান মতো হতে পারবো না। জাপান যখন আমি গিয়েছি আজকে থেকে অনেক বছর আগে, 25 বছর আগে, তারা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা বোম বাস্ট হয়ে একদম সব কিছু শেষ, এবং তারপর থেকে তারা যত ইকোনমিক ক্রাইসিস হয়েছে, they went to the university, they went to the college. Right after any recession, they went to the college, university. কেন? To build a network, to make the professional connections. এবং আমি যখন জাপানে গেছি, আমার মতো 60 বছর 70 বছরের বুড়োরা ইউনিভার্সিটি আসতেছে পড়তে, আমি ভাবছি কি অবস্থা, এটা তো কেমন জিনিস, এটা আমার কাছে নতুন মনে হয়েছে। বাট এখন যখন আমি 60 বছর বুড়ো, এখন আমার কাছে এটা স্বাভাবিক লাগে। কাজে এটা প্র্যাকটিস, আমরা যদি স্কুল কলেজে যাওয়া শুরু করি এবং আমরা যদি নতুন স্কিল করতে থাকি, কম্পিটেন্সি করতে থাকি, নেটওয়ার্ক করতে থাকি, এটা আমাদের জন্য অনেক ভালো। তো সেইটাই আমি বলতে চাই যে আমরা যারা এই দেশের জবের জন্য খুঁজি, এটার আগে আমার দরকার আমাকে প্রিপেয়ার করা, প্যাকেজটা প্রিপেয়ার করা বিফোর আই সেল। সো কালুজন ভাই সুন্দর করে অল 3 স্টেপ উনি বলে দিয়েছেন। আমি বলছি প্যাকেজটাকে প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ আমাদের স্কিল অ্যান্ড কম্পিটেন্সি লাগবে। আপনি যদি দেখেন এই প্রিপারেশনের জন্য জব পেতে আমার কানাডাতে 6 দিন সময় লেগেছে, 6 days. I'm fortunate enough, but it cannot be an example. It's just my story. আমি পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করে, বিভিন্ন দেশে কাজ করে আমি কিছু স্কিল কালেকশন করছি ইন মাই লাগেজ, যে লাগেজটা নিয়ে আমি দেশে আসছি। তো এটা G7 কান্ট্রি হোক বা ডেভেলপিং কান্ট্রি হোক, এগুলোতে আমি করেছি। যদি আমরা যদি নেক্সট যাই, আমি এখানে এসেই মাস্টারি শুরু করে দিলাম, রিসার্চ এরিনা শুরু করে দিলাম। মাস্টারদের 3টা দায়িত্ব, ছাত্র পড়ানো, তারপরে রিসার্চ করা এবং ছাত্রদের ম্যানেজমেন্ট, তাদেরকে রিক্রুট করা। সো এগুলো করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এই দেশে, যে আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা সেট করতে হবে ভেরি হাই। আমরা যে স্ট্যান্ডার্ড, যে সিস্টেমে পড়াশোনা করে আসছি, এটা থেকে আমাদের ব্রাশ আপ করতে হবে, তাইলে কিন্তু আমাদের লোকজন চাকরিতে উপযুক্ত হবে। এই জন্য আমাদের কাজ করতে হবে, পাবলিকেশন করতে হবে আমাদের। আমি স্পেশালি কথা বলতেছি ইন্টারন্যাশনাল এডুকেটেড হেলথ প্রফেশনদের কথা। তাদের রেজুমিটা যদি আমি দেখি, জাস্ট আমি বাংলাদেশে এই পজিশনে ছিলাম, এই পজিশনে ছিলাম, এই পজিশনে ছিলাম। আমরা এটাকে বলি অ্যাসপেক্ট ওরিয়েন্টেড রেজুমি, যেটা এমপ্লয়াররা দেখতে চায় না। তারা দেখতে চায় ইম্প্যাক্ট রিলেটেড। সো ওই পজিশন থেকে তুমি কি অ্যাকমপ্লিশ করছো। সো আমার যারা ছাত্র, যারা আমার সাথে পড়ে বা আমি যাদেরকে পড়তে বলি, যাতে বলি, আমি তাদের চেষ্টা করি get involved and engage with the research activity, get involved with the community activities, and then you can find some points and work with us and publish a paper. So inshallah, যত স্টুডেন্ট আমার সাথে কাজ করছে 6 মাস 9 মাস আগে তাদের রেজুমি, and 6 মাস 9 মাস পরে তাদের রেজুমি, গালফ অফ ডিফারেন্স। বিকজ আমার যে ক্লাসটার মধ্যে 25 জন বা 30 জন থাকে, তার মধ্যে প্রত্যেকটা কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কম থাকে, আফগানিস্তান, মিডল ইস্ট, আফ্রিকান কান্ট্রিজ লোকেরা থাকে। এবং আমি বিশ্বাস করি এই ক্লাসের এই লোকজনের প্রত্যেকেরই একটা না একটা স্কিল আমার থেকে ভালো আছে। সো ইমাজিন করেন 25টা স্কিল যদি আমরা
6 মাসে একসাথে থেকে একজন একজনকে শিখতে পারি, তাহলে কে আপনাকে হায়ার করবে না? কে? Nobody can say you no. So that is the important. আমি যদি আমি বললাম যে টিচিং, ভলান্টিয়ারিং, কমিউনিকেশন, কমিউনিটি সার্ভিস, এইগুলো হচ্ছে আমার প্যাশন থিংস। এগুলো আমি কেমনে কমিউনিটিতে ইনভলভ করতে পারি বা জবে আনতে পারি, সেটা হচ্ছে আমার লিডারশিপ। আপনারা জানেন যে লিডারশিপ ম্যাটার্স। ইট ডাজন্ট ম্যান আপনাকে লিডারশিপ পজিশন অলওয়েজ থাকতে হবে। যে কোনো কাজ করেন আপনার লিডার অফ দ্যাট পজিশন, ইউ হ্যাভ টু অ্যাকমপ্লিশ অ্যাকর্ডিংলি। সো আমি যদি আমার জার্নি এদেশে এসে যারা এসে পড়েন তারা কোনো নির্দেশনা পান না কোন দিকে যাবেন, আমার নৌকা আসলে কোন দিকে যাবে, ডানে যাবে, বামে যাবে, সোজা যাবে, কোন দিকে যাবে সেটা আমাদের ঠিক করতে হবে। আমি ব্যক্তি হিসেবে আমাকে ঠিক করতে হবে। কেউ বলে দিবে আপনি ওখানে যান, এটা আসলে ফিজিবল না, it will be a barrier for your growth. So আমি যদি কানাডায় ইন্টারন্যাশনাল এডুকেটেড হেলথ প্রফেশনালদের কথা চিন্তা করি, তাদের মধ্যে আমি যদি আরও পরের স্লাইডে যাই, যে ব্যারিয়ার কিন্তু আমরা সবাই জানি, বাট এই ব্যারিয়ারটাকে অ্যাড্রেস করতে হবে আমাদের, তাই না? আমার যদি স্পিড বাম্প থাকে আমি কি করি? আমি একটু স্লো ডাউন করি, আবার গ্যাসে চাপ দিই, পার হয়ে যায়। সেই যত রকম ব্যারিয়ার আছে, আমি ক্লাসরুম এডুকেশন নয় অনলি, আমি কমিউনিটি এঙ্গেজমেন্ট, রিসার্চ অ্যান্ড স্টাডির মাধ্যমে এটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করি। এবং এই জন্য আমার প্রায় এই পর্যন্ত প্রায় 10 বছরে প্রায় 500+ international educated health professionals I trained in this country. 86 to 90% people are working. আমি স্ট্রংলি বিলিভ করি যে মানুষের জীবনে 3টা জিনিস খুবই দরকার: ফ্যামিলি, চাকরি, আরেকটা কি? মানি। চাকরি থাকলে মানি আসবে। ফ্যামিলি, চাকরি, মানি, হেলথ অবভিয়াসলি আপনার হবে না। তো যেটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট আদার পিপল। আমরা সেলফলেস হইতে হবে, যেটা ঢাকা ইউনিভার্সিটি করতেছে। আজকে ওনারা এত কাজ রেখেও আমরা চেষ্টা করছি যে আরেকজনকে কীভাবে কিছু তথ্য দেওয়া যায়। এটা আমাদের একটা কমিটমেন্ট, লাইক G7 কান্ট্রি, ওয়াই ইউ পে মানি টু দ্য ইউনাইটেড নেশনস। লাইক আমরা যেরকম মুসলমানরা আমরা যেরকম জাকাত ফিতরা দিয়ে থাকি, আমাদের অব্লিগেশন, G7 country একটা obligation for economy, you have to pay some certain of money to United Nations fund so they can help education and food and security and so on so on. So সেরকম ঢাকা ইউনিভার্সিটি যারা এই ফর্মটা করেছে তারা শুধু লিডারশিপের টাইটেলের জন্য বসে থাকেন নাই, তারা আসছে আমরা যারা নতুন আসছে তাদেরকে হেল্প করার জন্য। এটার জন্য কিন্তু তারা টাকা ইনকাম করতেছে না এবং তারা নিজেরা ইনভেস্ট করে করতেছে। এই জন্য আমি খুবই ধন্যবাদ জানাই তাদেরকে এই সুযোগটা তৈরি করার জন্য। আমি যখন এসেছি আমি কাউকে চিনতাম না, আমি কোথাও কোনো গাইডেন্স পেতাম না। এখন যারা আসতে তারা এত লাকি, আমি বলবো তাদের জন্য এত হালিম ভাই এবং এত রোকে আপা আমাদের পিছনে আছে, যেটা আমাদের ছিল না বা জানাও ছিল না থাকলেও। সো সেটা একটা গুড থিং। সো থিংস আর চেঞ্জিং বাট স্লোলি। আমরা জানি যে কানাডাতে অনেক ইমিগ্রেন্ট ভাই বলছে, এক ভাই বলে গেছেন যে 18 মিলিয়ন পিপল ইন অন্টারিও, এবং এর মধ্যে অ্যাবাউট 47,000 হেলথ প্রফেশনালস আছে, দে আর ডুইং নাথিং। We call in sideline. So my target is to helping 47,000 people so that they can build the community health stronger and better. So there is অনেক অ্যাডভান্টেজ আছে এইগুলো করার পিছনে। আমি চিন্তা করি 3টা W, নট ইংল্যান্ডের মতো ওয়েদার, উইমেন আর এগুলো না। আমি চিন্তা করি ওয়াই, আমি চিন্তা করি যে উইন 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 সিচুয়েশন। আমি যদি ট্রেন করি তাহলে এই স্টুডেন্টগুলো বা এই প্রফেশনালগুলো চাকরি পাবে, চাকরি পেলে তারা ট্যাক্স দিবে, ট্যাক্স দিলে আমাদের রাস্তায় লাইট অ্যাম্বুলেন্স কল করলে আসবে। তারপরে পলিটিক্যাল লিডার, গভর্নমেন্ট বলতে পারবে আমাদের সময় এতগুলা জব ক্রিয়েট করছে। অর্থাৎ এমপ্লয়াররা হ্যাপি, দে ক্রিয়েট জব, আমাদের স্টুডেন্টরা হ্যাপি, দে গট জব, অ্যান্ড আমি হ্যাপি দ্য ওভারঅল ইফ আই কল অ্যাম্বুলেন্স দে উইল নট ডিনাই মাই কল। So that is an advantage of developed countries citizen. So আমি জানি যারা ইমিগ্রেন্ট আছে তারা লাইসেন্সের জন্য ডাক্তাররা $1,000 খরচ করে, $10,000 $20,000। এটা অমানসিক। এটা আমি বলবো যে এটাকে মেনে নেওয়া যায় না। তবু এটা চলে আসছে পরস্পর যুগ ধরে। এটা আমরা চেঞ্জের চেষ্টা করছি। অনেক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংক ইভেন আসতেছে তাদেরকে লং টার্ম লোন দেওয়ার জন্য ফর সার্টিফিকেশন, ফর লাইসেন্সিং। বাট ওইটার বাইরেও আমরা যদি নন লাইসেন্সিং অল্টারনেট ক্যারিয়ার কথা চিন্তা করি, আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে 3টা প্রোগ্রাম ডেভেলপ করেছি: MSc ইন কমিউনিটি হেলথ অ্যান্ড পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল হেলথ
লাস্ট 10 ইয়ার্সে, এবং হান্ড্রেডস অফ গ্রাজুয়েট তারা এই প্রোগ্রাম করে নট অনলি দে হ্যাভ টু ডু দ্য লাইসেন্সিং জব, দে ক্যান ডু আদার পাবলিক হেলথ জব। আমরা তো জানি টরন্টোতে 28টা বা 30টা পাবলিক হেলথ অর্গানাইজেশন আছে, এজেন্সি আছে টরন্টো পাবলিক হেলথের মতো, পিল অ্যান্ড আদার সিটিজ। আমরা সেই সব জায়গায় জব সিক করতে পারি, এবং আমরা যদি ইউনিভার্সিটি থেকে কিছু বেসিক ফাউন্ডেশন কোর্স করে থাকি, বিকজ ডাক্তার, নার্স, মিডওয়াইফ তারা তাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, but they are not expert in the communication the way Canadian needs. They are not expert in research. They are not expert in marketing their career. So এটা করতে হলে আপনাকে ইউনিভার্সিটি যে নট অনলি আমার প্রোগ্রাম, আমি এখানে আমার প্রোগ্রাম সেল করতে আসি নাই, যে কোনো প্রোগ্রামে আপনি যে আপনার স্কিলটা ব্রাশ আপ করেন এবং আপনাকে প্রিপেয়ার করেন, যে আপনার রেজুমি ইজ প্রিপেয়ার্ড, আপনার কম্পিটেন্সি স্কিল অলসো শার্প, অ্যান্ড দেন ইউ জাস্ট গো ফর ইট। নেভার কাউন্ট দ্যাট আমি 100 অ্যাপ্লিকেশন করছি, কেউ বলে নাই, কেউ ডাকে নাই। আপনার তো একটা জব, মনে হয় 101 নম্বর অ্যাপ্লিকেশনটা হয়তো আপনার কাজে লাগতে পারে। সো ইফ ইউ আর রিয়েলি immigrant, if you are really newcomer in this country, if you are even new professionals, আপনার দায়িত্ব হবে আপনার যে কোনোভাবে হোক আপনার যেটা গাট ফিলিং সেই ধরনের সাবজেক্টের বা সেই সময় বিষয়ের উপর আপনাকে কম্পিটেন্সিটা শার্প করা, ব্রাশ আপ করা, তারপরে আপনার একটা মেন্টর পাওয়া, যে আপনি ইমেল করেন যে 2-3জনকে এবং তাদের সাথে মান্থলি কফি মিটিং করেন। আমার তো কফি খেতে খেতে স্টুডেন্টের সাথে আমার ডায়াবেটিসের কাছাকাছি চলে যাচ্ছিল, সো এত সময় আমি নষ্ট করি। বাট তারপরে ওকে আই হ্যাভ এ মেশিন, সো আই ক্যান সি হাউ মাচ ইজ গোয়িং অন, নাও আই হ্যাভ টু ওয়াক। সো ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান, ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম। সো লাইফ হচ্ছে অনেক বিউটিফুল, প্রিসাইজ, উই নিড টু এনজয় এভরি মোমেন্ট। আমি বিশ্বাস করি এটা জাস্ট বিগিনিং, আরও অনেক সুযোগ হবে আমার কথা বলার, মেন্টর করার। আই উইল বি হ্যাপি টু সাপোর্ট ঢাকা ইউনিভার্সিটি ফোরাম। আলিম ভাই, আমি কি পাস করতে পেরেছি 10 মিনিটে? ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ হালিম ভাই এবং ঢাকা ইউনিভার্সিটি ফোরাম সহ আমাদের হিরু ভাই এবং অন্যান্য যারা আছেন এবং আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানার জন্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। কেরিয়ার ফেয়ার যদি বলতে গেলে আমার কাজই হচ্ছে, আমার রুটি রোজগারের মেইন ইয়ে হচ্ছে যে এটা করেই খাই আমি। হ্যাঁ, তো আমি এমপ্লয়মেন্ট অন্টারিও, মিনিস্ট্রি অফ স্কিলস ডেভেলপমেন্ট অন্টারিওতে ওইটার প্রোগ্রামে এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করি। এখানেই জাস্ট টিএনজি এমপ্লয়মেন্ট সার্ভিসেস গত 10 বছর। আমার একটা টার্গেট থাকে, মানে আমার টার্গেট হচ্ছে প্রতি বছর 200 লোককে সার্ভ করতে হবে, এর ভিতর 70%-এর জব পাইতে হবে। যদি না পায় তাহলে আমি সাকসেস। তো আমি এই পর্যন্ত আমার অফিসের টিমের ভিতর ওয়ান অফ দ্য, যেহেতু বাঙালি এরিয়া সেই জন্য আমার একটা আছে, আমি এই হিসাব করলে গত 10 বছরে যদি শুধু টার্গেটটা করি তাহলে আমার 1400 লোককে আমার চাকরি পাওয়ার করা হয়। তো আমার ধারণা হয়তো এর চেয়ে বেশি হবে। আর আমি একটা অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট করি, যেটার এক্সিকিউটিভ ডিরেক্টর, বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার। এটা প্রায় এখন 1 মিলিয়নের মতো ফান্ড। আমি কানাডাতে আসছি 2010-2011-এ আমরা এটা ফাউন্ড করছি, আমার আরও ওয়ার্কার সহ। তো এখন আমরা একটা 600,000-এর একটা প্রজেক্ট করছি ইয়থ এমপ্লয়মেন্ট নিয়ে, এবং অন্টারিও গভর্নমেন্টের ফান্ড আছে সব মিলিয়ে 1 মিলিয়ন। তো আমাদের 3জন ফুল টাইম স্টাফ আছে, পার্ট টাইম আছে, সব কিছু মিলে। তো ওখান থেকে আরও যদি 600 ধরি তাহলে ধরুন 2000 হবে গত 10 বছরে এমপ্লয়মেন্টে করছে। এর ভিতরে আমি 3জনের এক্সাম্পল দিব। নাম্বার 1, উনি গত 6 মাস আগে, 7 মাস আগে রিফিউজি হিসাবে এসেছেন, এক ভদ্রলোক রাজীব ভাই। উনি এসে আমার ভাগ্য যে ওনাকে ক্লায়েন্ট হিসাবে পাওয়া, এবং উনি বাংলাদেশে খুব একটা বেশি এত বড় কিছু প্রোফাইল ছিল না, কিন্তু ওনার কিছু গাইড দেওয়াতে উনি ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাকাউন্ট পেয়েবল এবং রিসিভেবল জব পেয়েছেন পার্মানেন্ট। ইজ এ ভেরি গুড জব। এখনও ওনার কোনো হিয়ারিং হয় না, কিছু হয় না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, সাদি খান। উনি এখানে কোনো পড়াশোনা করেন নাই, বাংলাদেশে স্টামফোর্ড ইউনিভার্সিটি নামে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন সাদিবে। আমার বায়াসের সাথে যুক্ত ছিলেন। উনি এখন ইউনিভার্সিটি অফ টরন্টোর ডিরেক্টর, আইটি ডিভিশন। সো সাদি ভাই, আপনার যদি গুগলে যান সাদি খান, দেখবেন যে আপনি লিঙ্কডিনে ওনার প্রোফাইল দেখতে পারেন। সাদি খান ইজ অ্যানাদার ওয়ান। নাম্বার 3, আপনারা হয়তো অনেকে চেনেন ওনাকে, নাফিস ভাই। নাফিস ভাই
টিম হর্টনসে চাকরি করতেন এখানে অনেকেই বলছেন যে টিম হর্টনসের এক্সপিরিয়েন্সটাও কিন্তু খারাপ না। তো নাফিস ভাই যখন আমাকে বললো যে ভাই এখানে তো আসলাম বাংলাদেশে, এখানে কীভাবে টিয়ে করে, আমি বললাম যে আপনি টিম হর্টনসে ব্যাংকে তো ভালো কাজ করতে পারেন। তো উনি ব্যাংকে অ্যাপ্লাই করে বলে যে আমার তো ব্যাংকের ওরকম যে আপনি টিম হর্টনসে পার ডে কতজনকে সার্ভ করেন? বলে যে আমি অ্যারাউন্ড 150 to 200 যখন ড্রাইভ চলতে থাকে, যে আপনি ব্যাংকে সার্ভ করতে হবে মাত্র 10 or 20 পিপল পার ডে। সো আপনি ওইটা 200 লোককে যদি পারেন এখানে পারবেন। নাফিস ভাই এখন প্রথম বিএমওতে জয়েন করছেন, পরে ম্যানেজার হয়েছেন, এখন হচ্ছেন উনি সিটি ব্যাংক। সো আরও শত এরকম এক্সাম্পল আছে। দিস ইজ দ্য এক্সাম্পল। সো কীভাবে? প্রথম হচ্ছে আপনার কেরিয়ার প্ল্যান থাকতে হবে। আপনি যখন কানাডাতে আসছেন, আপনি যদি বলেন যে বিদেশ যাব, তাহলে আপনি কানাডাতে আসতে পারতেন। আপনার কেরিয়ার গোলটা এরকম স্পেসিফিক হতে হবে, কানাডায় আসবো, টরন্টোতে আসবো। সো একইভাবে আমি সবসময় বলি যে যখন কানাডাতে আসবেন আপনার একটা কেরিয়ার গোল সেট করতে হবে। সেটা করে আপনার একটা শর্ট টার্ম প্ল্যান থাকতে হবে, একটা লং টার্ম প্ল্যান থাকতে হবে। আপনি যদি বলেন যে আমি পুলিশ অফিসার হবো, তাহলে আপনি সিকিউরিটি গার্ড করেন, আপনার সেই স্কিল ট্রান্সফারেবল স্কিলের কথা বলছেন, তাহলে একসময় আপনার এই এক্সপিরিয়েন্সটা শর্ট টার্মে আপনি পুলিশ অফিসার হতে পারবেন। আপনি চিন্তা করছেন ব্যাংকে কাজ করবেন, কিন্তু আপনি ভলেন্টিয়ার করছেন ফুড ব্যাংকে, তাহলে তো হবে না। সো আপনাকে সেই জিনিসটা আপনার কেরিয়ার প্ল্যানটা করে সেই হিসাবে আপনাকে প্রিপেয়ার হতে হবে। নাম্বার 1, কেরিয়ার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আসলে আপনাকে দিয়ে কী হবে। আপনার ইংলিশ খুবই পুয়ার, কিন্তু আপনি বললেন যে না আমি ব্যাংকে চাকরি করবো, তাহলে তো হবে না। এখানে অনেকেই বলছে যে কমিউনিকেশন ইজ দ্য কি। সো আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনাকে দিয়ে কী হবে। আপনি ফার্স্ট কেরিয়ার প্ল্যানের ক্ষেত্রে আপনার কি ব্যারিয়ার্স আছে, আইডেন্টিফাই ইউর ব্যারিয়ার্স। এইটার পর আপনি যেটা কেরিয়ার ইনফরমেশন নিতে হবে। আপনি হয়তো অনেক কিছু বুঝবেন না, আপনি একজন এমপ্লয়মেন্ট অ্যাডভাইজারের সাথে দেখা করেন, ফ্রি সার্ভিস। গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং বিলিয়ন্স অফ ডলার ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সো আপনি একজন ফ্রি হেল্প নেন। আপনার কেরিয়ারটাকে এক্সপ্লোর করতে হবে যে এইটাতে আপনি আসলে কতটুকু ফিট। আপনি এই গ্লাসের ভিতর যদি আমি ফোন এটা রাখতে চাই, এটা ফিট হবে না, কিন্তু এটা যেটা পানিগুলো ফিট হবে। সো আপনাকে চিন্তা করতে হবে কোথায় ফিট হবে। এরপর হচ্ছে আপনার ধরেন লেবার মার্কেট সম্পর্কে ইনফরমেশন জানতে হবে। এখন এসেই আমি বলি যে ভাই কী জব চান, বলে যে একটা ফ্যাক্টরিতে বা এটাতে সিকিউরিটি গার্ড। আপনাকে দেখতে হবে মার্কেটে জব আছে কিনা। আমি যখন কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক কাউন্সিলিংয়ের স্টুডেন্ট ছিলাম জর্জ ব্রাউনে, তো আমরা পড়ছি যে জব উইদাউট পিপল, পিপল উইদাউট জব। বা এমন একটা সময় আসবে যে জব উইদাউট পিপল অ্যান্ড পিপল উইদাউট জব, মানে জব আছে কিন্তু লোক নাই, আবার লোক আছে কিন্তু জব নেই। সো দ্য সিচুয়েশন ইজ রাইট নাও। এখন অনেক জব আছে, লোকই পাচ্ছে না এমপ্লয়ার। আমি একটা বলি ইভি টেকনিশিয়ান, ইলেকট্রিক ভেহিকেল টেকনিশিয়ান, দেয়ার ইজ নো মানে লোক নাই। জর্জ ব্রাউন একটা কোর্স করছে, এটাতে ভর্তি হয়েছে হাইজেনিক, ডেন্টাল হাইজেনিস্ট। যখন ডেন্টাল ফ্রি করে দিয়েছে $90,000 যাদের ইনকাম, দেয়ার আর নো মানে লোক পাচ্ছে না। আগামী 5 বছর পর্যন্ত জর্জ ব্রাউন এই কোর্সের এটা ভর্তির অলমোস্ট যারা ইন্টারেস্টেড তারা। সো আপনাকে জানতে হবে যে লেবার মার্কেট ইম্পর্টেন্ট, কারা হায়ার করতেছে, কোথায় জব আছে। আপনি সিকিউরিটি গার্ডের ট্রেনিং করলেন, জব নেই, তাহলে তো এটার কোনো ভ্যালু হলো না। বা একটা কোর্স করলেন, পড়াশোনা করে, বলে যে আমার পাশের বাসায় একজন একটা কোর্স করছে, চাকরি পাই গেছে, সেটা আপনার কাজ করবেন। এভরি পিপল আর ইউনিক, আপনার স্কিলস, আপনার ইন্টারেস্ট। দেন আপনার লেবার মার্কেট ইনফরমেশনটা দেখতে হবে। আপনার এখানে ভাই বলছিলেন যে জব পোস্টিংটা দেখতে হবে, জব রিকোয়ারমেন্টসটা কি, সেটা আপনাকে কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস থাকে, কিছু গুড টু হ্যাভ থাকতে হবে। আপনি সেটা আছে কিনা, যদি না থাকে সেই গ্যাপটা আপনাকে ফিল আপ করতে হবে। আইদার ভলেন্টিয়ারিং করেন, অথবা পড়াশোনা করেন, অথবা যেভাবে হোক আপনি সেটাকে ফিল আপ করতে হবে। আপনার ওয়েস, আমি ভদ্র মহিলা কিছু আসছে, আমি বলে যে ভাই আমার যেখানে দেন একটা চাকরি, আমার একটা জব দরকার, মানে উনি খুবই ক্রাইসিসে আছে। তো ওনাকে একটা জব ঠিক হলো ইটুবি করতে। পরে বললাম যে বলে যে না এত দূর যাবো না, আমার রুমমেট একটা আছে, ওইটারে কি দেওয়া যাবে। সো আপনাকে আগেই ডিসাইড করতে হবে যে আপনি ওয়েস, লোকেশন, এই জিনিসগুলো আপনি দেখবেন কিনা। এরপর আসেন রেজিউমি। আমাদের ম্যাক্সিমাম আমাদের কমিউনিটিতে এরা ক্রনোলজিক্যাল রেজিউমি করে, যে একটা ক্রনোলজিক্যাল রেজিউমি করে ছেড়ে দেয়। আসলে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি সে রেলিভেন্ট স্কিল না থাকে, আপনাকে ফাংশনাল রেজিউমি করতে হবে, হাইব্রিড রেজিউমি করতে হবে। রেজিউমি 3 ধরনের হয়, আপনারা সবাই জানেন হয়তো অনেকে। এখন কোন জবের জন্য কোন রেজিউমি করবে এটাই জানে না। আমার যদি প্রেজেন্টেশনে দেখাতে পারতাম, আমি রেজিউমি নিয়ে 3 ঘন্টার একটা সাধারণত ওয়ার্কশপ করি। তো রেজিউমিটা আপনাকে যদি ফাংশনাল হয়, আপনি ক্রনোলজিক্যাল করলে সেটা হবে না, কোনোভাবেই কেউ এমপ্লয়ার দেখবেন। এখন একজন আমাকে বলে যে ভাই আমি এই কিচেন হেল্পারের কাজ করবো। আচ্ছা আপনি কখনো করছেন? বলে যে না কখনোই করিনি। তো তাহলে কীভাবে করবেন?
ভাই আপনি কী করতেন? বলে যে আমি বাংলাদেশে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ভালো পজিশনে ছিলাম। অবশ্যই আপনি কিচেন হেল্পার পারবেন, তাহলে আপনাকে একটা ফাংশনাল রেজিউমি করতে হবে আপনার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, যে কিচেন আপনি নিশ্চয়ই আপনার ডিশ ওয়াশ করছেন বাসায়, আপনি নিশ্চয়ই আপনার চাটা বানাইছেন, আপনার খাবার রান্না করছেন, আপনার ওয়াইফকে হেল্প করছেন, সব কিছু। এটা হচ্ছে আপনার স্কিলস, এটা দিয়ে ফাংশনাল রেজিউমি হবে। আপনি লেখেন যে এটা লাস্টে আপনি বাংলাদেশের যে পজিশন কাজ করছেন সেটা। সো আপনি এইভাবেই জব হচ্ছে, লোকজন এই জিনিসটাতে একটা ইয়ে। সেকেন্ড হচ্ছে ভাইয়া অনেকেই বলছে 80% জব এখানে পাবলিশড হয় না, হিডেন জব মানে অনলি 3% সাকসেস রেট। আগে 5% ছিল অনলাইনে অ্যাপ্লাই করে জব পাও, এখন সেটা 3%-এ নেমে আসছে। সো আপনি অনলাইনে জব করে ইন্ডিডে এটাতে করে কোনো লাভ হবে না, আপনাকে ট্রাই করতে হবে ওই 80% যেটা পাবলিশড হচ্ছে না সেটা কোথায় পাবেন। সেটা যে ভাইরা বলছেন যে নেটওয়ার্কিং করতে হবে, কোল্ড কলিং করতে হবে, আপনার এই হিডেন জব মার্কেটটাই আপনাকে টার্গেট করতে হবে, ইনফরমেশন ইন্টারভিউ করতে হবে, আপনার নেটওয়ার্কিংটার মানে স্ট্র্যাটেজিক্যালি আপনাকে নেটওয়ার্ক করতে হবে। আমি 10 মিনিট পার হয়ে গেছি না কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন আমাকে যদি কোল্ড কলিং ইজ ওয়ান অফ দ্য। আমার বউ যখন আমি কানাডাতে আসি প্রথম উনি জব পাইছেন, আমি শিখাইছিলাম কোল্ড কলিং। অনেকেই কোল্ড কলিং জিনিসটাই বুঝে না যে কোল্ড কলিং কি। আপনি প্রসপেক্টিভ এমপ্লয়ারের কাছে আপনি একটা জব অ্যাপ্লাই করলেন, করে আপনাকে ইমিডিয়েটলি তার গুগল করে তার ফোন নাম্বার বের করে আপনাকে কল করতে হবে যে আমি এই জবের জন্য চাই, মানে সেটা বলবেন না। এই স্টেপ অলসে এক ভদ্রলোক আমার কাছে আসছে, বলে যে ভাই আমি একটা জব দরকার। আচ্ছা কী ধরনের জব? যে কোনো কাস্টমার সার্ভিস। তো উনিকে আমি পাঠালাম এই স্টেফলসে। আমি বললাম যে যাই শুধু আপনি ঘুরে আসবেন, কিছু না, শুধু ম্যানেজারের নামটা জিজ্ঞেস করলেন। আচ্ছা কেন? আমি এটাই করেন, ম্যানেজারের নামটা জিজ্ঞেস। তো উনি গেছে, যাই আবার আসছে আমার কাছে। তো আমি বললাম যে কী বললেন? বলে যে ম্যানেজার একটা আরও অনেক আগে যে উনি হচ্ছে চাইনিজ। আচ্ছা কী নাম? তো আমি বললাম যে আবার 2 দিন পরে আবার যাবেন। যে কেন যাবেন? আমি যে আপনি যাই বলবেন যে তোমাদের এই এনভায়রনমেন্টটা স্টাফ এত সুন্দর কেন, এত লাইক করি, মানে এখানে স্টাফরা খুব ভালো, এখানে সব কিছু মানে আমি আমার এখানে ভালো লাগে আসলে, তোমাদের এখানে আসি তো কিছু করার কিছু নাই, আমি এখানে আসি একটু ঘুরি। সেম উনি সেটা বলছেন। বলে যে উনি বলে যে ভাই আমি যে আপনি এটা হচ্ছে আপনার টার্গেট আপনি। এরপরে উনি ম্যানেজারকে ম্যানেজার তুমি কিছু করো না, তাহলে তোমার একটা রেজিউমে দিও। উনি কিন্তু জব চায় না। তারপরে রেজিউমে দিচ্ছে, আবার 3-4 দিন পরে উনি আবার গেছে, বলে যে আর ম্যানেজার দেখছে, দেখি বলে যে তুমি কেমন আছো? বলে যে আমার তো কোনো কাজ নাই, এই যে তোমার এখানে আসলে ভালো লাগে, সবাই কাজ করে, আমি এগুলো দেখি এবং শিখি, অবজার্ভ করি কীভাবে কাস্টমারকে। তারপর বলে যে তুমি অনলাইনে একটা অ্যাপ্লাই করো, করে ইয়ে করো, আমি দেখি ইমিডিয়েটলি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি। প্রথম দিন যাই বলে যে তোমার জব আছে কিনা একটা রেজিউমে, তাহলে তার জব হবে না। তো যখন সে সামহাউ টেকনিক্সটা একটু ডিফারেন্টলি করলো, তাকে জব অফার করা হলো। সে 2 দিন চাকরি করছে। উনি একই থিওরিতে অন্য জায়গায় চাকরি, আর একটু ভালো বেতন, 2 দিন চাকরি করে উনি চলে গেছে। ওনারা কানাডাতে চিন্তা করতে হয় না, সাম টুলস অ্যান্ড টেকনিক্স, বুঝতে পারছেন? আমি কিছু এরকম শত এক্সাম্পল আছে। আপনাকে ধরেন আমার প্রজেক্ট টিএনজিতে আমি এখানে জয়েন করার পর 3 জনকে আমি ইয়ে করছি। 3 জনের ভিতর 3 জনকে আমি বাইসে ভলেন্টিয়ারিং করার জন্য রিকোয়েস্ট করছি আমার অর্গানাইজেশনে, যে একই পজিশনে তুমি অ্যাপ্লাই করো, যে তোমার রেলিভেন্ট ইয়ে আছে। আমার ক্লাসমেট ঢাকা ইউনিভার্সিটি তহিদা চৌধুরী, শি ফাউন্ড এ জব দেয়ার। সোহেলিয়া খান বন্যে একটা আমার ডিপার্টমেন্টের জুনিয়র ভাই, আমাদের খালিদ ভাই আর আমি একই চাকরি, ও সেখানে জব হয়েছে। সো দিস ইজ লাইক ভলেন্টিয়ারিং এবং রেলিভেন্ট। আপনি জবের অ্যাপ্লাই করতেছেন হয়তো কমিউনিটি ওয়ার্কার, কিন্তু আপনার পিছনে এক্সপিরিয়েন্স লিখছেন বাংলাদেশে ব্যাংকে চাকরি করেন, এটা কাজ হবে না। তারপরে হচ্ছে এখন ম্যাক্সিমাম জব হয় প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সি, ট্যাম্প এজেন্সি বলে। আপনি ব্যাংকে 70 to 80% জব হচ্ছে প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সি। এটা আপনি জানেন না, যেহেতু রেন স্টেট, হেজ, কেলি সার্ভিসেস, রবার্ট হাব, ম্যান পাওয়ার, সো মেনি। আপনাকে ওই রিক্রুটারদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, দেন আপনি তাদের সাথে লিঙ্কডিনে ইয়ে করেন, তারপরে আপনার জব হবে। আমার ছেলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে আমি তখন তাকে বললাম যে তুমি এটা করো, রাইট অ্যাওয়ে সেই সিএবিসিতে চাকরি হল, তারপরে পিডব্লিউসিতে। আর কিছু না, স্টুডেন্ট হিসেবে খুবই খারাপ, মানে হাই স্কুল পাস করবে কিনা সেটাও জানতাম না। আমি বলছি যে এই দেশে কেন আসলাম, আমার ছেলে তো হাই স্কুলও পাস, কিন্তু ফাউন্ড জব সার্চ টেকনিক্স। আচ্ছা, তার যদি লিঙ্কডিনের কথাটা একটু স্পেসিফিক্যালি বলতেন, কারণ এখনকার ব্যাংকিং সেক্টরে আগের মতো যেটা ইন্ডিডে যেত এখন বা মনস্টারে যেত, এখন সেটা যায় না। সব যায় লিঙ্কডিনের মাধ্যমে, এবং এজেন্সিগুলা যে নামগুলো বলেন ইনক্লুডিং প্রকম, এরা কিন্তু এখান থেকে পিক করে নেয়। ইয়াং জেনারেশন যারা আছেন অথবা যারা জব চেঞ্জ করতে চান, ওনারা যদি লিঙ্কডিন একটা প্রোফাইল তৈরি করে খসড়া, তারপরে একজনের সাথে কানেক্ট হয়ে নিজের প্রোফাইলটাকে আরেকটু আপডেট করে, দ্যাট ইজ ইজি।
কারণ আগেকার আমাদের সময় আসলে থেকে 20 বছর আগে কোল্ড কলিং ওয়াজ ভায়াবল, কিন্তু এখন কোল্ড কলিং এর চাইতে টেকনোলজি ইজ দেয়ার। যারা রেজুমি তৈরি করতে পারে না তারা কিন্তু এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে এটাকে ব্রাশ আপ করে টেইলর করতে পারে প্রতিটা জায়গায়। ওগুলো যদি একটু আপনি চ্যাট জিপিটির কথা বলছেন, যে যখন চ্যাট জিপিটি যেদিন শুরু হলো আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন শুরু হবে। আমি সেই দিন থেকে চ্যাট জিপিটি ইউজ করা শুরু করছি, কিন্তু গত বেশ কিছুদিন আর চ্যাট জিপিটি করিনি। আমি এখন ডিপসিক করি, আমি কস 3 করি, আরও বিভিন্ন যত এআই টুলস আছে সেগুলো ইউজ করি। কারণ চ্যাট জিপিটিতে করতে গেলে একটা আমার লাইফই এখন এআই, যদি আমি বলি আগে ডিজিটাল ইয়েতে। কিন্তু চ্যাট জিপিটির রেজিউমি এখন ধরা যাক, কিছু জিনিস আছে এগুলো এমপ্লয়ার ধরে ফেলে, এটিএস সিস্টেমেই ধরে, অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম। আর লিঙ্কডইনের কথা যেটা বললেন, এরা হচ্ছে কি প্রত্যেকটা রিক্রুইটার বলে, রিক্রুইটার প্রত্যেকটা, ধরেন প্রোকমে আমার অনেক ক্লায়েন্টের জব হয়েছে ব্যাংকে, এই প্রোকমের মাধ্যমে, রবার্ট হাফের মাধ্যমে। ওইখানে কিছু রিক্রুইটার আছে, ওদের সাথে রিলেশনশিপ রাখলে আপনার জব হবে, নো মানে কোনো ইয়ে নাই। কারণ আমি আমার সাথে এরকম বেশ কয়েকজনের আছে, আমি পাঠাই দিই যে ধরো তুমি এইভাবে কাজ করো, সময় নেই যার কারণে আবার পরে হয়তো আমার সাথে, হ্যাঁ পরে আবার কথা বলবো। এরপরে হচ্ছে ইনফরমেশন ইন্টারভিউ করতে পারেন আপনারা যারা কি এটা ইয়ে করেন। তারপরে হচ্ছে আপনার রিসার্চ টার্গেট এমপ্লয়ার্স, কাস্টমাইজ ইচ অ্যাপ্লিকেশন। তারপরে হচ্ছে ফলো দ্য আফটার অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাই করার পর আপনাকে ফলো আপ করতে হবে, ইন্টারভিউ দিলে আপনাকে একটা থ্যাংক ইউ দিতে হবে। তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য আপনাকে মক ইন্টারভিউ করতে হবে, হিউজ চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনি সাকসেস হবেন। কিন্তু আপনাকে জব সার্চ ইটসেলফ ইজ এ জব। এখন এইটাকে যদি আপনি মাথায় রেখে আপনি চেষ্টা করেন, এভরি পারসন হ্যাজ টু বি সাকসেস। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা সর্বশেষ কথা শুনবো মোহাম্মদ রাব্বি, উনি ফাউন্ডার অ্যান্ড সিইও এমআনএক্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট টেকনোলজি। সো এটার পক্ষ থেকে উনি কিছু কথা বলবেন খুবই সংক্ষেপে। তবে তার আগে আমি একটু ধন্যবাদ দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের জেনারেল সেক্রেটারি মফিজুল হিরো এবং আজকে এই প্রোগ্রামের যে কোঅর্ডিনেটর আমাদের আক্তার জামান, এই দুজন বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তারা অনেক কষ্ট করেছেন, মূলত এরাই আজকে এই আয়োজনটা করেছে। তো সাথে অবশ্যই নাহার পারভেজ ভাই তো অ্যাজ ইউজুয়াল সবসময় পিছনে থাকে। পারভেজ ভাই সম্পর্কে বলতে গেলে আমার আধা ঘন্টা লাগবে, আমি আজকে বলবো না। তো ওনারা সবসময় এক ডেডিকেটেড পার্সন, এখানে রাব্বি হয়ে আছেন, তারপরে আরও রোমানা। পরে দেখবেন যে ছবি কোথায় দেখা যাচ্ছে রোমানা ঠিকই সুন্দর সুন্দর ছবিগুলো ক্যাপচার করছেন। সো সবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী ছিলেন ওনারা। তারপরে এখানে আমাদের সামনে আসমা আছেন, তারপরে নুরুন নাহার, সরি মাই ব্যাড, হ্যাঁ নুরুন নাহার। আর তানজিলা আপা ভাবি বলি আমি, ওনার কাছ থেকে আসলে উনি একটা প্রশ্ন করেছেন, ওনাকে 2 মিনিট কথা বলতে যদি আমরা দিতে পারি এটা শেষ করে, তাহলে মনে হয় ভালো হবে। তো আমরা শেষের দিকে চলে যাচ্ছি। আর কোঅর্ডিনেটর যদি কিছু বলতে চায় অবশ্যই বলবেন আপনারা। সর্বশেষ আমাদের প্রেসিডেন্ট বলবেন। তার আগে আমি মাইক দিচ্ছি মোহাম্মদ রাব্বিকে। হ্যাঁ, তো অবশ্যই আমাদের একটা কিউএ পর্ব আছে। তো যেটা শফিক ভাই বলছিলেন যে এখানে অডিয়েন্স আমরা যাদের জন্য আমাদের অনুষ্ঠান তাদের অনেকেই নাই, সেই জন্য সম্ভবত কিউএ পর্বটা ওইভাবে এফেক্টিভ হবে না। তারপরে যদি কারোর মধ্যে আমাদের এখানে যারা আছেন কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আপনারা করতে পারবেন। আমাদের খালিদুজ্জামান ভাই আছেন, শফিক ভাই আছেন, ওনারা উত্তর দেবেন। তো আমি মাইক দিচ্ছি খুবই সংক্ষেপে মোহাম্মদ রাব্বি ভাই। ঢাকা ইউনিভার্সিটি ফোরাম কানাডাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ রাব্বি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং অ্যান্ড মাস্টার্স করেছি। আর আমি ইউকে লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট করেছি ইন্টারন্যাশনাল বিজনেসে। তারপরে আমি বেসিক্যালি লাস্ট 25 ইয়ার্স ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সে কাজ করতেছি। বাংলাদেশের একটা বিগেস্ট গ্রুপ অফ কোম্পানির জন্য মিডল ইস্টে আমি লাস্ট 10 ইয়ার্স কাজ করছি। আই ওয়াজ বেসড ইন দুবাই। আমি লাস্ট 25 ইয়ার্সে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সে কাজ করার টাইমে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি ফেস করেছি সেটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট নিয়ে সবসময়
I was really working hard. আমি কানাডাতে মাইগ্রেট করে এসেছি 2017-তে। আসার পরে আমি ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা থেকে মাই সেকেন্ড ব্যাচেলার ডিগ্রি ইকোনমিক্স করছি, অ্যানাদার 4 years। কারেন্টলি আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতেছি। ওয়ার্ল্ড মার্কেটে ইন্টারন্যাশনাল ট্রেডের ভলিউম $33 trillion এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড ভলিউম অলমোস্ট $112 billion বেসিক্যালি। এখন ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্টের কারণে উই আর লুজিং হিউজ পেমেন্ট। আরেকটা বড় প্রবলেম নিয়ে কাজ করতেছি আমি, বাংলাদেশে ফ্রিল্যান্সার অলমোস্ট মোর দেন 850,000 এবং বাংলাদেশে যেহেতু পেপ্যাল নাই, তারা পেমেন্ট রিসিভ করতে অনেক সমস্যা হয়। তো আমি আমেরিকান ওয়ান অফ দ্য বিগেস্ট টেক কোম্পানির সাথে জয়েন্টলি একটা পেপ্যালের মতো কোম্পানি নিয়ে কাজ করতেছি। আমার সাথে বুয়েটে 3 জন ইঞ্জিনিয়ার কাজ করে, জর্জিয়া টেকের 2 জন ডক্টরেট করা লোক কাজ করে, আমি কানাডা থেকে কাজ করতেছি। ইনফ্যাক্ট আমার ট্রেড ফাইন্যান্স ইজ কন্ট্রোল বাই ব্লকচেইন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে মূলত কাজ করতেছি আমি। তো আজকের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য জামানকে থ্যাংক ইউ, আমার ব্যাচমেট আর ঢাকা ইউনিভার্সিটি সবাইকে। আমার 2 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে কারেন্টলি। একজন হচ্ছে পিওরলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে পেমেন্ট টেকনোলজি নিয়ে কাজ করা, আরেকটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস ব্যাংকিং প্রফেশনাল যার ব্যাংকে কাজের এক্সপেরিয়েন্স আছে। আমি ইমিডিয়েটলি তাদেরকে রিক্রুট করার জন্য খুঁজতেছি বেসিকলি। আই হ্যাভ এ লিঙ্কডইন প্রোফাইল, আপনারা প্লিজ আমাকে লিঙ্কডইন প্রোফাইল একটু কানেক্ট করেন, আই উইল গিভ ইট টু ইউ। আমার বিজনেস কার্ড এবং কর্পোরেট প্রোফাইলটা আমি নেক্সট উইকে হাতে পাবো। আই এম রিয়েলি সরি দ্যাট আই কেম উইদাউট মাই বিজনেস কার্ড অ্যান্ড কর্পোরেট প্রোফাইল। আর 2টা অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাচ্ছি। আমাকে অনুমতি যদি দেন আপনারা, ঢাকা ইউনিভার্সিটি ফোরাম কানাডার কমপ্লিট ওয়েবসাইট আমার বাংলাদেশ টিমের মাধ্যমে আমি কমপ্লিমেন্টারি করে দিতে চাচ্ছি। আপনারা যদি আমাকে অনুমতি দেন, দ্যাট ইজ নাম্বার 1। সেকেন্ড, আমি বিডার সাথে কাজ করতেছি। আশিক, সে আমার ফ্রেন্ডের ভাগিনা, বাংলাদেশে বিডা। ওকে নিয়ে আগামী মার্চে একটা টেক এন্টারপ্রেনারশিপ সামিট করতেছি আমি কানাডাতে। I am promoting entrepreneur. এখানে সবাই বলছে সবাই চাকরির জন্য মানে ঘুরতেছে, দ্যাট ইজ রিয়েলি ফাইন, বাট এন্টারপ্রেনারশিপও একটা বড় জিনিস আসলে। চাকরি না খুঁজে চাকরি দেওয়ার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বলতে দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। আমাদের এখন কিউএ সেশন, বাট কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের আসছে যারা কর্মকর্তা, আবার যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন ওনার, আমরা যেন পরবর্তীতে এই পোস্টিংগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যে আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, প্রায় 1200-1500 সদস্য, ওইখানে কিন্তু আমরা দিতে পারি এবং এটা খুবই হেল্পফুল হবে। অনেক ধন্যবাদ এই পয়েন্ট আপনার রিচ করার জন্য। শফিক ভাই ভালো কিছু বলবেন? এটা দিয়েই শুরু করি। আমার মনে হয় যে এক ভাই বললেন যে উনি স্পন্সর করবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যখন ডেভেলপ করে এটা একটা ভালো নিউ এডিশন হতে পারে, যে নিউ কামার্স এমপ্লয়মেন্ট আর প্রফেট ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা যদি ট্যাব রাখেন, সেখানে আমাদের কমিউনিটি যারা জব পোস্ট করে সেগুলো আমরা প্রত্যেক সপ্তাহে হোয়াট ইজ নিউ দিয়ে যদি করে এটা হবে। আর ভাইরা তো আছে কমিউনিকেশন, ইমাম ভাইয়ের যে অর্গানাইজেশন তারা তো এগুলো করতেছে, সো এটা ব্যাপার না। তো আমি যে ব্যাপারে কথা বলতে চাই যে আমি পড়াশোনা এখানে করি নাই, আমি এখানে শুধু ভলান্টিয়ার করছি বা আমি শুধু আসছি, তাহলে আমি জব পাবো না? অবশ্যই পাবেন। আমি হচ্ছে বড় এক্সাম্পল। আমি দেশে কোনো পড়াশোনা করি নাই, বাট আমি ইউনিভার্সিটি টরন্টোতে পড়াই। তাহলে কীভাবে হলো? আমি আগেই বলেছি, আমার প্রেজেন্টেশনে ছিল যে আমি কি কি কাজ করেছি, সেই কাজগুলো আমি কীভাবে ট্রান্সফার করতে পারি আমার এখানকার কাজে, এটা আমি দেখাতে পারছিলাম, যেটা ইলাস্ট্রেশনের মাধ্যমে। এবং আমি ভলান্টিয়ার করে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, যে আমার কিছু ভলান্টিয়ার ডিপার্টমেন্ট, সো আমরা জানি আমাদের হিউম্যান নিডসটা কী, কমিউনিটি নিডসটা কী।
এবং সেই জায়গায় যদি আমি কানেক্টেড থাকি উইথ মাই মেন্টরস, যাদের সাথে আমি গ্লোবাল হেলথ করেছি, তারা আমার সাথে কথা বলেছে এবং আমি 6 দিনের মধ্যেই কাজে যোগদান করছি। আমি বিশ্বাস করেন, এত কথা বলে নিজের কাছে একটু মনে হয় আমি কোনো সিভি লিখি নাই এই দেশে এসে অ্যাপ্লাই করার জন্য। বিশ্বাস হয় এটা? আমি কোনো কভার লেটার লিখি নাই, বিশ্বাস হয় এটা? বাট আমি এখন প্রত্যেকটা স্টুডেন্টকে কভার লেটার, সিভি এগুলো শিখাই ইন এডিশন টু মাই লেকচার। বিশ্বাস হয় ভাই। থ্যাংক ইউ। বিশ্বাস হয় বিকজ আমি এক্স্যাক্টলি, সো একজন সাপোর্টার পাবো দেম যে আমি কমপ্লিটলি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে আসছি। আমার ব্যাক হোম ইন্ডাস্ট্রি ছিল এয়ারলাইন এভিয়েশন, আমি এখানে আসছি ফাইন্যান্সিয়াল সেক্টরে। আমার মনে হয় যে তানজিলা ভাবি আপনি যদি একটু মাইক নিয়ে কথা বলেন, কারণ আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেকগুলো বড় বড়, আমাদের অনেকে জানে না আসলে যে উনি কী পজিশনে এখানে ছিলেন। একটু আপনি যদি আমাদেরকে বলেন, তবে আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের শেষ করতে হবে। থ্যাংক ইউ হালিম ভাই। আমি এখানে আসছি কারণ এখানেই থাকি ভাইয়া, বিকজ আমি আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার এন্টায়ার টিম এখানে আছে এবং এত সম্মানিত গেস্ট স্পিকার আমরা এই বছর পেয়েছি। এখানে আমার বলার কিছু নাই, কিন্তু আপা আমি আপনার প্রশ্নের অ্যান্সারে বলতে পারি যে আমি ওয়ান অফ দ্য এক্সাম্পল। আমি যখন বিমানের চাকরি ছাড়ি তখন বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজারের অ্যাক্টিভ ছিলাম। সেখান থেকে আমি এখানে এসে ডে 1-এ ব্যাংকে কাজ করেছি। তখন কিন্তু আমি কুইন্স থেকে আমি গ্র্যাজুয়েশন নেই নাই। সো আসলে সবসময় সার্টিফিকেশন, ডিপ্লোমা, ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড। 18 বছর আমি যখন বিমানের কান্ট্রি ম্যানেজার ছিলাম, অ্যাট এ স্টেজ আমার যে ট্রান্সফারেবল স্কিলগুলো ছিল ওটাকে আমি লেভারেজ দিয়েছি। আমার হয়তো ব্যাকগ্রাউন্ড ছিল ফাইন্যান্সে, কিন্তু আমি ফাইন্যান্সে হাতে কলমে কোনো কাজ করি নাই। কিন্তু আমি যখন ফার্স্ট স্টার্ট করি ডিডিতে, দেন আই ওয়েন্ট টু CIBC for a few months, then RBC, then went to US based at a bank, and now I'm working as provincial government job, Minister of Finance. So এই সব কিছু যদি আমি পারি, আপনারাও পারবেন, এটা আমি বিলিভ করি। Believe in yourself, make sure that you transfer your own skill, এবং যে পোস্টিংটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টিংটাকে বুঝুন, তারপরে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন। ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ। আমি বিইং এ হায়ারিং ম্যানেজার, আমি এটুকু বলতে পারি যে আমি একজন ক্যান্ডিডেটকে 30 মিনিট সময় দিই। ওই সময়ের মধ্যে আমি কানেক্ট করতে পারি কিনা যে হ্যাঁ আমার যা দরকার তা তার কাছে আছে কিনা, অথবা পোটেনশিয়াল জিনিস আছে কিনা। এখানে অনেক সুন্দর সুন্দর কথা আসছে, আমি লেসেন 1 মিনিটের মধ্যে সেটা শেষ করছি। কখনো কোনো কিছু যেটা আমি পারি না সেটা বলা উচিত না যে আমি পারি, প্রিটেন্ড করা উচিত না। নাম্বার 2, আমি ইগার টু লার্ন, সে দরকার। নেটওয়ার্কিং, এই কথাটা মাল্টিপল টাইম আসে, নেটওয়ার্কিং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং, সেটা যেভাবে হোক, লিঙ্কডইনের মাধ্যমে হোক, 1-on-1 হোক, যেভাবে হোক, এটা একটা খুব কার্যকরী একটা জায়গা। যদি এটা হয় তাহলে আমি আপনাকে খুঁজে নেব, আপনি আমাকে খুঁজে নেবেন, এটা খুবই জরুরি। দ্যাটস অল ফ্রম মাই সাইড। ভালো থাকবেন। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। প্রথম দিকে আমরা কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা শুরু করতে দেরি করে ফেলেছি, বাট হালিম ভাই তার দক্ষতা দিয়ে পুরো প্রোগ্রামটাকে টাইমলি ম্যানারে শেষ করেছে। আমরাও চাই না ছুটির দিনে আপনাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে। আপনারা জানেন সব গেস্টরা যে কথাটা বলেছে যে নেটওয়ার্কিং, আমিও মনে করি যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা আগায় যেতে পারবো। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট, গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, গো টুগেদার। সো আমরা চাই ঢাকা ইউনিভার্সিটি ফোরামের ব্যানারে আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটি না, আমরা সমস্ত বাংলাদেশি কমিউনিটি যারা কানাডাতে বসবাস করছে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাব। এবং ভাইয়েরা যে কথাটা বললেন যে তাদের শুধু এইখানে যারা উপস্থিত আছে তারা না, যারা এন্টারপ্রেনিয়র আছেন বা যারা হাই অফিসিয়াল আছেন, তাদের ইনস্টিটিউটে বা তাদের অর্গানাইজেশনে যে কোনো ধরনের জব পোস্টিং, এটার একটা কপি যেন আমাদেরকে প্রোভাইড করা হয়। আমরাও টাইম টু টাইম চেষ্টা করবো তাদের সাথে ফলো আপ করার জন্য, এবং তারাও যেন তাদের কমিউনিটি কমিটমেন্ট থেকে আমাদেরকে একটা কপি ওই লিঙ্কডইনে দেওয়ার সাথে সাথে আমাদেরকেও একটা ইমেইলে অ্যাটাচ করে রাখে, যাতে আমরা ওই জিনিসটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারি। তাহলে আমাদের এই 1,500 ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই যারা আছেন তারা কিন্তু সবাই পেয়ে যাবে। সো আমার অনুরোধ থাকবে যে বড় ভাইয়েরা আপনারা এই কাজটা একটু করবেন, আমাদেরকে ইনভলভ করবেন। আর আপনারা সবাই আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং
আমরা চেষ্টা করব যে আমাদের এই ধরনের ওয়ার্ক আরও বেশি বেশি করার জন্য। সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার, আপনাদের প্রেজেন্স। আমাদের এখানে আজকে প্রায় 45 রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু অনেকেই হয়তো ব্যক্তিগত কাজে উপস্থিত থাকতে পারেননি। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা মানে কমিটমেন্ট দিয়ে আপনারা আসবেন এবং দেখেন যে আমরা সোসাইটির জন্য ভালো কিছু করার চেষ্টা করছি। আপনারা পাশে থাকলে হয়তো আরও ভালো কিছু আমরা করতে পারবো। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা আক্তার ভাই কিছু বলবে এবং আক্তার ভাই বলার পরে আমরা যারা গেস্ট আছেন, গেস্টদের জন্য একটি ছোট্ট গিফট আছে, এটা আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে সবার হাতে তুলে দেব। যে আক্তার ভাই। ধন্যবাদ দিদি ভাই। ঘটনাটা শুরু হয়েছিল একদম ছোট থেকে। হালিম ভাই একেবারে বড় ভাইয়ের মতো বলেন, বাবার মতো বলেন, বন্ধুর মতো বলেন, একদম শুরু থেকেই বলছে যে কি লাগবে, এটা করো, এটা করো, সেটা করো। প্রেসিডেন্ট, সেক্রেটারি, তানজিলা আপা, আসমা আপা, অলওয়েজ মানে এভরিডে আমাদের কথা হয়, একাধিকবার কথা হয়। ফাইনালি ওনাদেরকেই ধন্যবাদ দিতে হবে। আপনারা যারা আসছেন তারা তো কি পারসন, বাট ওনারা না থাকলে এটা কোনোভাবেই হতো না। এবং মোস্টলি Halim Bhai is like 100 to 100. He did everything for us. Thank you very much. I hope we'll do more in the future. Thank you. Do you see any challenges? Any challenge in your new role? So I'm going to know, I don't see any challenge. I can do everything you mentioned. So, এই একটা কথার জন্য আমার চাকরিটা হয় না, একদম শেষ পর্যায়ে যায়। কারণ বাংলাদেশে চ্যালেঞ্জ বলতে আমরা বুঝতে পারছি, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, ওকে আসো, দেখি মাঠে আসো, সামনে আসো, দেখি কেমন চ্যালেঞ্জ। আমি তো ভাবছি ওরকম একটা কিছু চ্যালেঞ্জ করবো। এরা বলছে পরে আমাকে ওই যখন চাকরিটা হয় নাই যখন, তখন ওরা আমাকে খুব বিরক্তি করে এটা আমার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই নিয়ম এই দেশের, যে বলে যে আমাকে ফোন করে, চাকরি দেয় নাই, তারপর আবার ফোন করছে যে ডু ইউ ওয়ান্ট টু নো ওয়াই ইউ আর নট সাকসেসফুল। তো আমি বললাম যে অনেক জায়গায় বলছে নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। So that was not right actually. I should say yes, and I was interested for that. So I said yes, sure, tell me. তখন সে বললো যে কোনো নতুন জায়গায় যাওয়া সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে। তোমার নতুন কোওয়ার্কারদের সাথে যখন পরিচয় হবে, তুমি তাদেরকে চিনোই না একদম, প্রথমে অনেকে কিন্তু শেখই থাকে যে এই লোকের সাথে কথা বলবো কিনা। যেমন আমাদের রাব্বি ভাই এসছেন, আমি তোমার সাথে পরিচয় নাই, ওনার কাছে আমি যে ওখান থেকে ওনাকে উঠিয়ে নিয়ে আসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম। সো এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু একটা ভিতরে কিন্তু খুব একটু আড়ষ্টতা থাকে কিন্তু। তো তারপরে নতুন কম্পিউটার, ধরেন আমি এক জব থেকে আরেক জবে ইন্টারভিউ দিচ্ছিলাম, তো সেইখানকার নতুন সফটওয়্যার এগুলো তো আমি জানি না। আমি যতই জানি বলি যে জানি, অনেক কিছু আমরা জানি। এখানকার একটা টেকনিক হচ্ছে, যেটা জামান ভাই একটা অন্যভাবে বলছেন, যে আসলে আমরা জানি কিন্তু মনে করছি যে ল্যাঙ্গুয়েজে লিখছে ওইখানে আসলে আমরা মনে হয় এটা আমার না, এটা আমি মনে হয় পারবো না, কিন্তু পরে অ্যাকচুয়ালি আপনি ভেঙে ওটা ট্রান্সলেট করে দেখবেন যে আসলে আপনি পারেন ওইটা। হ্যাঁ, সো এইগুলো অনেক ব্যাপার থাকে। যাই হোক, এরকম অনেক কিছু থাকে, অনেক আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ সবাইকে। আমি মাইক দিচ্ছি আমাদের ঢাকা সিলেট প্রাইমারি প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা হাতে। থ্যাংক ইউ সবাইকে। আমি সবার শেষে বলছি, তার একটা কথাই বলবো যে আজকে আমাদের সম্মানিত গেস্ট স্পিকার এবং আমাদের টিমের, যেমন হালিম ভাই, হিরু, সোহেল, মানে আমাদের পুরো টিম যেভাবে অর্গানাইজ করছে প্রোগ্রামটা, সত্যি আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। তো আজকে আসলে ক্যারিয়ার সেমিনারের যে প্রোগ্রামটা হচ্ছে, তো সবার কথা আসলে শুনছিলাম এবং প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। এবং মনে হয়েছিল যে আমি যখন 2010-এ বাংলাদেশ থেকে ক্যানাডাতে আসছি, তখন কেন এই অনুষ্ঠানটা বা এইরকম প্রোগ্রামের খবর আমি পাইনি, বা এরকম একটা প্রোগ্রাম কেন হয় নাই তখন, এটাই ভাবছি। যদি হতো হয়তো বা আরও দ্রুত আমি সব কিছুর সাথে কানেক্টেড, মানে ক্যানাডার যেমন স্পিকারদের কথা শুনে তো অনেক কিছু আমরা শিখতে পারছি না, যে কিভাবে করতে হবে, রেজিউমে বানাতে হবে বা হোয়াটএভার। কিন্তু এটা আসলে নিউ ইমিগ্রেন্ট বলেন বা নিউ কামার যারাই আছে তাদের জন্য অত্যন্ত হেল্পফুল। এটা সব তো রেকর্ডেড হচ্ছে, পরে সবাই দেখতে পারবে। বাট এটা ঢাকা ইউনিভার্সিটি ফোরামের একটা
সামাজিক এবং নোবেল ওয়ার্ক আমি মনে করি, এবং এটা তিনবার আমাদের হয়েছে এই ক্যারিয়ার সেমিনারটা, এবং প্রত্যেকবারই বেশ সুন্দরভাবে এটা সম্পন্ন হয়েছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম নতুন নতুন কর্মসূচিও আসতেছে, যেমন আমাদের শীত উইন্টার ক্লোথ ডোনেশন প্রোগ্রাম, এটাও একটা কি বলবো একটা নোবেল ওয়ার্ক, যে আমরা অসংখ্য কাপড় চোপড় কিনি বা কালেক্ট করতেছি। এটা 15 তারিখে হয়তো এটা আমরা এটা দিয়ে দিব। তো যাদের আসলে এরকম পুরানো মানে ওল্ড কাপড় চোপড় আছে তারা যেন এগুলো সব আমাদেরকে ফোন নাম্বারগুলো আছে ওখানে যেন সবাই ফোন করে এগুলো দেয়। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের আরও কিছু প্রোগ্রাম আসছে, যেমন 21শে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবসের প্রোগ্রাম, এবং আমরা চিন্তা করছি যে পহেলা বৈশাখ যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আসলে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইউনিভার্সিটিতেই বেশি হতো, এখন এটা সবাই পালন করে। তো ওই রেশটা ধরে রাখার আমরা চেষ্টা করব। তো আবার আমাদের ইফতার পার্টি আছে, সো বেশ কিছু প্রোগ্রাম আছে, সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। সো আমরা টাইম টু টাইম গ্রুপে এগুলো পোস্ট করব সব কিছু। আর আমার ধারণা এই এই ক্যারিয়ার সেমিনারটা এটা হেল্পফুল হবে, যখন কেউ এখন যারা আসতে পারে নাই, আসলে এখানে তো ব্যস্ত জীবন, তো আসতে পারে, তারা যদি রেকর্ডেড ভিডিওগুলোও শুনে, আই থিঙ্ক ইটস হেল্পফুল টু দেম। আর একটা কথাই বলবো যে এই যে ক্যারিয়ার সেমিনারের ব্যাপারে শুধু একটাই প্রথম, যেটা যে আমি আসলে মাইন্ডসেটটা প্রথম ব্যাপার, যে আমি আসলে কি করতে চাই। একজন এই প্রফেশনে ভালো করছে বলে যে আমি ভালো করব এরকম কিছু নাই, আবার আসলে কি আমি ওই কাজটা পছন্দ করি কিনা। হ্যাঁ, তো এই মাইন্ডসেটটা, কমিউনিকেশন স্কিলস, নেটওয়ার্কিং, এই তিনটা জিনিস যদি আই থিঙ্ক কেউ ডেভেলপ করে, দে ক্যান সাকসিড ফর শিওর। সো আজকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা অডিয়েন্স আমাদের কথা শুনছেন সবাইকে ধন্যবাদ। আর মিডিয়া কাভারেজে যারা আছেন, এনআরবি টেলিভিশন, প্রবাসী টিভি এবং ক্লাইমেট চ্যানেল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ খালিকুজ্জামান ভাইকে দিচ্ছেন। এরপর ডক্টর শাফি ভুইয়া, আচ্ছা ইমামউদ্দিন আহমেদ ভাই, আপনারা যে আপনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। এবং ইনায়েত রাফি ভাই, কেউ কি নাই যে ওনার জবটা অ্যাকসেপ্ট করতে পারে? আচ্ছা খন্দকার সোহেল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে থাকবে, আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ব্রিজ হিসাবে কানেক্ট করে দিব। আর হচ্ছে যারা পার্টিসিপেন্ট তাদের একটা ফিডব্যাকের জন্য একটা ইমেইল আপনাদের কাছে গিয়েছে, ওইটা আপনারা যখন সময় পান একটু ফিল আপ করে দেবেন, অথবা এখানে বারকোড আছে ওইটা স্ক্যান করলে এখনই ফিডব্যাকটা দিয়ে দিতে পারবেন। এবং আমরা হালিম ভাই আসলে আমাদের যে পরিমাণ হেল্প করেছে পুরো ব্যাপারটা অর্গানাইজ করার জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। হালিম ভাইকে একটা ছোট ছবি নিয়ে দিয়ে। এবং আমাদের শহীদুল আলম মিন্টু ভাই, উনি আমাদের মাঝে প্রেজেন্ট নাই, উনি ব্যস্ততার জন্য চলে গিয়েছেন, কিন্তু অন বিহাফ অফ মিন্টু ভাই আমার মনে হয় মাহবুব ভাই আপনি নিয়ে যেতে পারেন। এটা মিন্টু ভাইয়ের জন্য একটা ছোট্ট সুভেনিয়ার।